সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে। আমরা অলরেডি 20 মিনিটস আলোচনা করলাম যে মেইন আসপেক্টস গুলো, যে হাউ ক্যান উই বি প্রোডাক্টিভ। এবং আমি এটা বিলিভ করি দ্য পিপল যারা আছেন এখানে, তারা ইভেন সরাসরি আমাদের মতো মার্কেটে গিয়ে বা আমাদের মতো ট্রেন না করলেও আপনি ট্রেন, আপনারাও একজন একজন ট্রেনে, কারণ আপনার স্ব অর্গানাইজেশনে তো আপনি ট্রেন করেন আপনার কলিগদের, আপনার সাবঅর্ডিনেটদের, আপনার টিম মেম্বারদের আপনি ট্রেন করেন। এবং আহ, আমি আমি মনে করি টিচিং, লার্নিং এবং টিচিং ইজ অলওয়েজ পার্ট অফ লাইফ। ইউর টিচিং ইউর কিডস। এবং মোর ইম্পর্টেন্টলি আমি সবাইকে রিকোয়েস্ট করব ফোকাস করার জন্য এগুলোতে। আমি মনে করি এটা অর্গানাইজেশনের বাইরেও কাজে লাগে। কি বলেন? আপনার আপনার ফ্যামিলি, আপনার আপনার আমি আমার যারা যারা এখানে আম, আমার কোর্স করতে আসে, আমি তাদেরকে বলি যে সবচেয়ে বড় অ্যাসেট হতে পারে এই জিনিসগুলো আপনার ফ্যামিলিকে লিড করার জন্য, বিশেষ করে আপনার চিলড্রেনদের লিড করার জন্য। যাই হোক, তো আমরা আমরা কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। সেগুলোর মধ্যে আমরা বলেছি যে মানুষের মাইন্ডফুলনেস, মানুষের এথিক্স, মানুষের এনার্জি, মানুষের মানুষের ফোকাস, এই জিনিসগুলো কমপ্লিটলি জড়িত প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্টের সাথে। কারণ ইফ আই এম নট হ্যাপি টুডে, ইফ আই এম রিয়েলি আপসেট উইথ মাই পার্সোনাল লাইফ, আজকে আমি কাজে যাব ঠিকই, কিন্তু আই এম নট গোয়িং টু বি প্রোডাক্টিভ দেয়ার। ইটস ইটস ভেরি ভেরি ইজি অ্যান্ড ভেরি মানে খুব ইজিলি সেটা বোঝা যায়। তো আমাদের এটা মেক শিওর করতে হবে যে আমরা we are working with culture, we are working with honesty, we are working with energy, we are working with happiness. Those things are most important to make people productive. So anyway, সো আমরা এখানের মধ্যে যেমন আহ, আমি একটু মাইন্ডফুলনেস নিয়ে কথা বলি। আপনারা কিছু কিছু নোট নিতে পারেন। আমি খুব বেশি স্লাইড শেয়ার করব না আজকে, কিছু কিছু স্লাইড হয়তো শেয়ার করব। যেমন এখানের মধ্যে যদি আমি মাইন্ডফুলনেস কথাটা লিখে রাখেন, যে হাউ ক্যান আই ম্যানেজ মাই মাইন্ড, হাউ ক্যান আই ম্যানেজ মাই এমপ্লয়িজ মাইন্ড, হাউ ক্যান উই ইন্সপায়ার দ্যাম, ইন্সপায়ার করতে পারি তারা তাদের মাইন্ডটাকে ম্যানেজ করবে। সো ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান পয়েন্ট লিখেন, সেটা হচ্ছে প্র্যাকটিস মাইন্ডফুলনেস। সো যেমন একটা সিম্পল কাজ যখন করছেন, এনিথিং, ইভেন এই আজকে আমার সাথে কিছুক্ষণ এখানে বসবেন ট্রেনিং এর মধ্যে, ফার্স্ট অফ অল আপনি যে কোনো কাজ শুরু করার আগে যে কাজটা করবেন, কাইন্ড অফ ছোটখাটো একটা মেডিটেশন করবেন। এই মেডিটেশন মানে আমি বলছি না যে গৌতম বুদ্ধের মতো একেবারে পদ্মাসন হয়ে আপনাকে বসতে হবে। জাস্ট ক্লোজ ইউর আইস, টক টু ইউর সেলফ 2-3 মিনিটস, দ্যাট রাইট নাও আপনি নিজেকে বলেন যে আই এম হিয়ার ফর ট্রেনিং। সো রাইট নাও আই এম নট গোনা বি ওয়ারিড অ্যাবাউট আদার থিংস ইন মাই লাইফ। অফকোর্স এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ইন মাই লাইফ, বাট এখন আমার কাছে অনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই ট্রেনিংটা। ইন দ্য সেম ওয়ে, আপনি যখন একটা ফাইল নিয়ে বসবেন, নিজেকে বলবেন যে আই উইল ফোকাস অন দিস ফাইল 100%। এই ফাইলটা আমি রাইট ওয়েতে কমপ্লিট করাটাই হচ্ছে আমার জব। দ্যাটস হোয়াট ইউ নিড টু টেল ইউর সেলফ। এই টেস্টটা করে দেখবেন 4-5 মিনিট, একটু চোখ বন্ধ করে যখন নিজেকে বলবেন, দেখবেন ইউর মাইন্ড উইল বি কমপ্লিটলি অন দ্যাট ফাইল, ইউর মাইন্ড উইল বি কমপ্লিটলি অন দ্যাট প্রজেক্ট। যেমন পৃথিবীতে বেশিরভাগ এমপ্লয়ি, বেশিরভাগ পিপল কাজ করতেছে, তাদের মাইন্ডটা ওই কাজের জায়গায় নেই, পুরো অথবা পুরোপুরি নেই। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, উই হ্যাভ লট অফ থিংস গোয়িং অন ইন আওয়ার লাইফ, রাইট? পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, রিলিজিয়াস লাইফ, ফাইন্যান্সিয়াল লাইফ, আমাদের অনেক কিছু চলতেছে। উই আর আমরা এখানে কেউ পারফেক্ট না, কেউ একদম পারফেক্টলি হ্যাপি না। কারণ হয় কারো কেরিয়ার, সামবাডিজ কেরিয়ার ইজ গুড বাট পার্সোনাল লাইফ ইজ সাফারিং। কারো দে হ্যাভ গুড পার্টনার, এভরিথিং, ওয়াইফ, এভরিথিং, ভালো জবও আছে, বাট সামহাও ভালো জব থাকলেও দ্য মানি হি গেটস, দ্য মানি ইজ নট এনাফ, সো হিজ ফাইন্যান্সিয়াল লাইফ ইজ সাফারিং। অথবা কেউ, অথবা সামহাও হি হ্যাজ রিলেশনশিপ ইস্যুস, অথবা সামবাডির এভরিথিং ঠিক আছে কিন্তু মানিও আছে, ফ্যামিলিও ওকে, জবও ভালো আছে, বাট হিজ হেলথ ইজ নট গুড। সো উই আর সাফারিং উইথ সামথিং, অল অফ আস। আজকে এই মুহূর্তে এখানে এমন কেউ নেই যার কোনো ধরনের একটা প্রবলেম নেই, ছোটখাটো যে কোনো ধরনের একটা প্রবলেম নেই। সো বাট দ্য থিং ইজ দ্যাট এই প্রবলেমটা আমাদেরকে পোক করে প্রবলেমটা। ধরেন আমি যদি, আমার শরীরে পেইন চলতেছে, ইভেন দো আই এম অ্যান এক্সপার্ট এমপ্লয়ি, বাট আই ক্যানট ফোকাস বিকজ আই এম ইন পেইন ইন দ্য বডি। অথবা আমার বাসায় যদি কেউ অসুস্থ থাকে, ইভেন দো আই এম হেলদি, I have a better job, nice environment, everything is good, but my mind is there
with my relative or my wife or my kid. The thing is that, so বাট স্টিল আমরা হিউম্যান বিইংরা শত সমস্যার মধ্যে থেকেও উই হ্যাভ টু ডু এ গুড জব। কিন্তু এটার প্রবলেমটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ আবেগতাড়িত, আবেগতাড়িত বিশেষ করে এই জায়গাটা তো বলাই বাহুল্য। সাউথ এশিয়ার মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ইমোশনাল। এরা ওই শাবানা আলমগীর কান্না করতে দেখে এরাও কাঁদে, ঠিক আছে। এরা ওই যে মানে ওই তার পছন্দের দল উইন করতে পারে না এই জন্য টিভি ভেঙে ফেলে, এই ধরনের ইমোশনাল জাতি। ওই মানে বিদেশের মাটিতে কেউ যদি হঠাৎ করে আপনার পাশে জাতীয় সঙ্গীত বাজায় তার চোখের পানি চলে আসে দেশের জন্য চিন্তা করে। উই আর ভেরি ইমোশনাল, আই এম নট সেইং দিস ইজ নেগেটিভ, আই এম সেইং উই আর ভেরি ইমোশনাল পিপল, মোর দ্যান ওয়েস্টার্ন পিপল আর ইউরোপিয়ান পিপল। আমরা একটুতেই মানে ভেঙে পড়ি, একটুতেই ভেঙে পড়ি। সো উই নিড দ্যাট ট্রেনিং, যাতে আমাদের মাইন্ডটা আমাদের শক্ত রাখে, শক্ত করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনে করেন ইয়োর, যেমন আমার আমার একটা ছোট বিজনেসে আই হ্যাড এমপ্লয়ি ইস্যু এট দ্য সেম টাইম হোয়েন মাই সান ওয়াজ সিক। এখন মাই সান ইজ ইন হসপিটাল উইথ মাই ওয়াইফ। আমি 15 ঘন্টা আমাকে ওই কাজের জায়গায় থাকতে হয়েছে। আই কুডেন্ট লিভ বিকজ আই হ্যাভ এমপ্লয়ি ইস্যু, আই ডিডন্ট হ্যাভ এমপ্লয়ি থিংস গোয়িং অন ওভার দেয়ার। বাট আমার অবশ্যই আছে, কিন্তু আমি অলওয়েজ নিজেকে ইয়েস কমিউনিকেট করেছি, বাট আই হ্যাভ টু ডু দ্য জব। সো এখন আমি যদি, if I break down, I cannot help my wife, I cannot help my workplace also. So এটা খেয়াল রাখতে হবে, things we have problem. বাট মনে করেন আমি যখন একটা, আমি যখন একটা রিলেটিভকে হসপিটালে রেখেছি, অফকোর্স আই ওয়ারি ফর দ্যাট পারসন, অফকোর্স আই লাভ দ্যাট পারসন, অফকোর্স আই ওয়ান্ট ডু মাই বেস্ট ফর দ্যাট পারসন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউ আর নট দি ডক্টর, ইউ আর নট দি ডক্টর, ইউ ক্যান নট ডু anything in that hospital other than arranging money and also ডাক্তার আপনাকে যেটা যেটা কিনতে বলে সেটা কিনা ছাড়া you cannot do anything else because you are not healthcare professional. So ওই যেটুকু আপনার দায়িত্ব সেটুকু করেন, বাট যেটুকু আপনি মানে করতে পারবেন না সেটা নিয়ে ওয়ারি করে আপনার টোটাল লাইফটা ডেস্ট্রয় করার কোনো মানে নেই। আমি ওই জিনিসটা, আমি এটা বলছি না যে আপনি আপনি আপনার ফ্যামিলির জন্য চিন্তিত হবেন না, অফকোর্স। বাট দ্য থিং ইজ, মনে করেন টুমোরো মর্নিং এ আপনি একজন পাওনাদার আসবে বা একটা প্রবলেম, তো এটা টুমোরো মর্নিং এটা নিয়ে আপনার কনসার্ন আছে বিকজ উই ডোন্ট হ্যাভ মানি টু গিভ দ্যাট পারসন অথবা টু সলভ দ্যাট। বাট রিমেম্বার দ্যাট এখন আপনার সামনে যে কাজটা আছে, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপকামিং একটা ইস্যু বা অনগোয়িং একটা আউটসাইড ইস্যু নিয়ে আমরা কারেন্ট ইস্যুর সামনে যেটা আছে এটাকে আমরা ড্যামেজ করে ফেলি। It's very much reality, but we have to be skilled, learn that. আমি বলছি না যে আমি পারফেক্ট, আমিও আপনাদের একজন, এবং এখন আমি যতটুকু একটু দাতস্থ হয়েছি বা এগুলো লার্ন করে, আই ওয়াজ অলসো ভেরি মাচ ইমোশনাল, আই এম স্টিল ইমোশনাল, আই এম নট সেইং আই এম পারফেক্টলি পারফেক্ট, বাট দ্য থিং ইজ দ্যাট উই হ্যাভ টু ইমপ্রুভ। আমি শুধু আপনাকে বলছি না, সেম কথাগুলো আমি আমার নিজেকেও বলছি যে উই হ্যাভ টু ইমপ্রুভ অন দ্যাট, দ্য থিংস গোয়িং অন। সামটাইমস you will have cancer patient on the hospital bed, but you have a job to do. So আমি যেমন আমার বসকে যদি বলতাম আই হ্যাভ দিস ইস্যু, সো আমি পার্সোনাল ইস্যু, কিন্তু আমার বস, প্রথম প্রথম আমি মনে করতাম যে আমার বস খুবই রুড কথা বলছে, কিন্তু আমার বস আমাকে বলতো যে নো, হোয়েন ইউ আর হিয়ার ইউ হ্যাভ এ জব টু ডু। আই টোটালি sympathize with your personal life. I will pray for you, but I cannot spare you from doing the job. You have to do your job. আমার একজন লিডার সেম এই কথাটা বলেছে, ইউ হ্যাভ টু ডু ইউর জব। দেয়ার ইজ, আমি এইটার ব্যাপারে কোনো ছাড় দিতে পারি না, বাট আই ক্যান প্রে ফর ইউ হোয়েন আই উইল গো টু দ্য চার্চ, হি ইজ এ খ্রিস্টিয়ান, আই উইল গো টু দ্য চার্চ, আই উইল প্রে ফর ইউ অ্যান্ড আই ফিল সরি ফর ইউ। দিস টু থিংস অনলি আই ক্যান ডু। Or one day you want for one, ask for vacation to take care of your relative, that one I can do for you, but when you are at your job you have a job to do, আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে। So and in the beginning I was very upset by what he was saying, যে সে বলছে যে এটা আমি আপসেট। পরে যখন দেখলাম যে আমি তার পজিশনে এসেছি, আমি রিয়েলাইজ করেছি যে আসলে হি ওয়াজ রাইট, হি ওয়াজ রাইট। কারণ তার এমপ্লয়ি গুলো যতটুকু কাজ যদি ঠিকঠাক মতো না করে, তাকেও তো হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল টু হিজ হিজ ডিরেক্টর, হিজ বস, রাইট, হিজ লিডার। So we all are accountable by chain, we are accountable to each other. So আমি
আই হ্যাভ এ জব টু ডু, অলওয়েজ এটা বলবেন নিজেকে, সেম কথাটা, আই হ্যাভ এ জব টু ডু। যখন আপনি প্রে করছেন, ইউ নো দ্যাট দেয়ার ইজ সামথিং অন, ফোকাস অন দ্য প্রেয়ার। আমি শুধু আপনাকে একটা কথাই বলছি এখানে, বি মাইন্ডফুল অন হোয়াট ইউ আর ডুইং। এটা প্রেয়ার হলে প্রেয়ার, আপনি যদি ওখানে একটা গেম খেলতেছেন বা একটা এমনি মজার একটা একটা ভিডিও গেম খেলতেছেন, যদি আপনার ইচ্ছে করে, ফোকাস অন দ্যাট ভিডিও গেম, বাট ডু নট থিঙ্ক সামথিং এলস অন, লাইক আপনি যখন কিছু একটা করছেন ওখানে আরেকটা কিছু টেনে আনবেন না। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। প্র্যাকটিস মাইন্ডফুলনেস, টেল ইউর সেলফ দ্যাট আই এম হিয়ার টু ডু দিস জব, আই এম হিয়ার টু ডু দিস অনলি। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের করে যদি আপনি পারেন, তাহলে আপনি স্ট্রেসটা ম্যানেজ করতে পারবেন। যেমন আমি মজার একটা উদাহরণ প্রায় সময় দিই। আমি 2022 দিকে যখন আমার আমার ট্রেনিং ছিল ক্যালিফোর্নিয়াতে, তো ট্রেনিং শেষ করে আমি লাস ভেগাসের দিকে গেলাম, কারণ লাস ভেগাস থেকে আমি, ওইখান থেকে আমি একটা জায়গায় ট্যুরে যাব, তো আমি হোটেলটা লাস ভেগাসে নিয়েছি। তো অ্যারিজোনাতে একটা ট্যুরে যাব, ফাইন। ওখানে একটু ট্রাফিক জ্যাম ছিল, যার কারণে আমি আম, আমার গাড়িটা পার্কিং এ রেখে, হোটেলে পার্কিং এ রেখে আমি আর গাড়িটা ইউজ করিনি, আমি উবার ইউজ করে করে ইজি হওয়ার জন্য, কারণ ওখানে পার্কিং খুবই ডিফিকাল্ট, পার্কিং পাওয়া খুবই ডিফিকাল্ট। এখন ফানি পার্ট হচ্ছে, আমি যেদিন বেরিয়ে যাব হোটেল থেকে, তো আমি হেলতে দুলতে আস্তে ধীরে করে 11:30টায় বেরোলাম, কারণ আমার এনাফ টাইম আছে। আমাকে লস অ্যাঞ্জেলস ড্রাইভ করে যাব, তো লাস ভেগাস থেকে 5 ঘন্টার ড্রাইভ। আমি 7টার মধ্যে গাড়িটা ড্রপ করলে হবে, 9টা বাজে আমার ফ্লাইট লস অ্যাঞ্জেলস থেকে মায়ামি। আমি সবকিছু ক্যালকুলেটেড। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যেই 11:30 বাজে আমি পার্কিং এ গেলাম, গাড়ি স্টার্ট দিতে গিয়ে গাড়ি স্টার্ট নেয় না। লুক এট দিস, আমার হাতে কিন্তু সময় আছে, এর ক্যালকুলেটেড সময়, বাট লাকি যে আমি 1.5 ঘন্টা আগে বেরিয়েছিলাম। এই অবস্থায় নর্মালি আমার খুবই স্ট্রেসড হয়ে যাওয়ার কথা, যাচ্ছিলাম। বাট ফার্স্ট অফ অল, মজার ব্যাপার হচ্ছে, আগে হলে একেবারে পুরো ব্রেকডাউন হয়ে যেতাম। বাট আমি হোয়াট আই ডিড, ফার্স্ট অফ অল আই টোল্ড মাই সেলফ দ্যাট ইটস ওকে, ইট হ্যাপেন, ইটস ওকে, কাম ডাউন। এটা নর্মালি, নর্মালি। সো ফার্স্ট আই কাম মাই সেলফ ডাউন। ইভেন নট অনলি দ্যাট, আমি সমস্যা সমাধানের চেষ্টাও করি নাই। আমি গাড়ির পিছনে গিয়ে খুলে দেখলাম, অনেক সময় আমি পানি জুস টুস এগুলো রাখি, খুলে দেখলাম আমার কি আছে। তা আমি দেখলাম যে ওখানে গ্যাটোরেড নামে একটা জুস আছে, তারপর পানি আছে। তা আমি প্রথমে একটু গ্যাটোরেড খাইলাম, পানি খাইলাম, আর একটু নিজেকে আগে ইয়া করলাম। তারপরে নিজেকে বললাম যে ওকে ফাইন, এবার তোমার ওয়ালেটটা খুলে দেখো, হোয়াট ইউ হ্যাভ ইন দ্য ওয়ালেট। তো আমি ওয়ালেট খুলে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমার এখানে হঠাৎ করে মনে পড়লো যে আমার একটা ট্রিপল এ ইন্স্যুরেন্স আছে। ওই ইন্স্যুরেন্সটা হচ্ছে, আমার কাছে যদি ওই কার্ডটা থাকে, এটা আমার নিজের গাড়ি হোক বা আরেকজনের গাড়িতে আমি প্যাসেঞ্জার হই, ওই গাড়ির কোনো কিছু হলে আমি ওদেরকে কল করতে পারবো, ওরা ফ্রি অফ কস্ট এসে অ্যাটলিস্ট ডায়াগনোস করে যাবে। ছোটোখাটো প্রবলেম হলে সলভ করে দিয়ে যাবে। ছোটোখাটো প্রবলেম কীরকম, ধরেন টায়ার চেঞ্জ করতে হবে, ব্যাটারি চেঞ্জ করতে হবে, অথবা জাম্প স্টার্ট দিতে হবে, ছোটোখাটো যেগুলো আর কি। আর যদি কোনো কারণে তারা আপনার ওই প্রবলেমগুলো দিয়ে আপনার গাড়িকে মানে ফিক্স করতে না পারে, তখন তারা আপনাকে আপনার গাড়িটা নিয়ারেস্ট মেকানিক শপে নিয়ে যাবে, মানে নিয়ারেস্ট মেকানিক শপে। তো এটা, তারপর আমি গাড়ি রেন্ট করলাম, যে ওটার কাগজপত্র একটু গেটে দেখলাম, আগে পরে দেখিনি, এখন পরে দেখলাম যে ওদেরও একটা এরকম সার্ভিস আছে। তো আমি দুজন দিকে কল দিলাম। কল দেওয়ার পরে আমি এবার চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ওরা তো আসবে বললো, ফিক্স করবে বললো, কিন্তু যদি টাইমলি ম্যানারে না আসে, তাহলে তো আমি ফ্লাইট মিস করব। এখন আমাকে মায়ামি যাইতেই হবে, কারণ আমার নেক্সট ডে আমার কাজ আছে। তো আমি হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু? তখন আমি চিন্তা করলাম, আমি অল্টারনেট গুলো দেখলাম, অর্থাৎ লাস ভেগাস এয়ারপোর্ট থেকে মায়ামি কোনো ফ্লাইট আছে কিনা। দেখলাম যে মায়ামি ফ্লাইট আছে। তো আমি পকেট চেক করে দেখলাম আমার কার্ডগুলো আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তখন আমি নিজেকে বললাম, তোমার এতগুলো উপায় আছে, ওয়াই ইউ হ্যাভ টু বি ওয়ারিড? বড় যে $400-500 লস হবে, এর চেয়ে তার বেশি লস হবে না। তো মজার ব্যাপার হচ্ছে যে 45 মিনিটের মধ্যে ওই ট্রিপল এ ইন্স্যুরেন্সের লোক আসছে, ওরা এসে দেখলো যে আসলে সম্ভবত আমি গাড়ি যখন পার্ক করে গেছি, আমি সম্ভবত বুলে হেডলাইট অফ করিনি। অফ না করার কারণে ওইটা ব্যাটারিকে ডাউন করে দিয়েছে। তো ওরা এসে জাস্ট জাম্প স্টার্ট দিয়ে দিল, আমাকে বললো যে অ্যাটলিস্ট মিনিমাম 1-2 ঘন্টা কারটাকে বন্ধ করবে না। অর্থাৎ সেটা বলতে যেটা বোঝাইছে, আমি লস অ্যাঞ্জেলসে ড্রাইভ করে যাওয়ার সময় আমার যদি পথে কোনো কিছু কিনতে হয়, কারটাকে স্টার্টে রাখতে বলছে আর কত, কারটা স্টার্টে রেখে কোনো কিছু কিনি। তো আমার শুধুমাত্র 1.5 ঘন্টা নষ্ট হয়েছে, অ্যান্ড 7টার মধ্যে আমি লস অ্যাঞ্জেলসে পৌঁছে গেছি, এভরিথিং ওয়াজ অল রাইট। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, শুরুতে আমি যদি নার্ভাস হয়ে যেতাম, আই উড মেস আপ মোর, রাইট?
এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি আমার কোনো ফ্রেন্ড অথবা আমি আমার ওয়াইফকেও কল করিনি ওই সময়। কেন কল করিনি? তো আমাকে ওরা পরে ব্লেমও করেছে যে আমি কেন কল করিনি, কিন্তু আমি বললাম যে তোমাদেরকে কল করে তোমরা কি লস অ্যাঞ্জেলেস আসতে, আই মিন লাস ভেগাস আসতে পারতে আমার হেল্প করতে। উল্টে যেটা করতে সেটা হচ্ছে প্রতি আধা ঘন্টা পর পর কল দিয়ে আমি যেখানে ফোকাস করছি সেখানে ফোকাস করতে দিত না। দ্যাটস হোয়াট ইউ উড ডু। তো আমি যে জিনিসটা এটা একটা সিম্পল স্টোরি, বাট আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন, ইট হ্যাজ আ লট অফ মেসেজ। when something happen in your life at workplace personal life, first of all কি করবেন জানেন? নিজেকে বলবেন ইটস ওকে, আল্লাহ gave me the problem, it probably has a solution, I will focus, I will do my best। ফার্স্ট কাজ যেটা করবেন সেটা হচ্ছে যে এক গ্লাস পানি খাবেন। ফার্স্ট কাজ, প্রবলেমের সলিউশনের ফার্স্ট কাজ হচ্ছে এক গ্লাস পানি খাবেন। তারপর নিজেকে বলবেন ইটস ওকে। আর আপনি যদি ওয়ার্ক প্লেসে ঘটে থাকে, এটা খেয়াল রাখতে হবে, আপনি লিডার, আপনি যদি নার্ভাস হয়ে পড়েন এমপ্লয়ির অবস্থা কি হবে? সুতরাং কখনো নার্ভাস হবেন না, বরঞ্চ এমপ্লয়ীদেরকে গিয়ে বলবেন হে উই হ্যাভ এ প্রবলেম, ইফ উই ওয়ার্ক টুগেদার উই উইল হ্যাভ এ সলিউশন, ডোন্ট ওয়ারি, উই উইল ওয়ার্ক টুগেদার, আই এম দেয়ার ফর ইউ। এই ফার্স্ট মেসেজটা দিবেন। এটা ফার্স্ট মেসেজ। আপনি প্রবলেম কি হয়েছে, নর্মালি ম্যানেজারগুলো যে কাজটা করে সেটা হচ্ছে তারা ইয়েল করে ফেলে। অলওয়েজ খেয়াল রাখবেন প্রবলেম তিন দিক থেকে আসে। একটা হচ্ছে যে ওয়ান কাম ফ্রম দ্য ইকুইপমেন্ট, ওয়ান কাম ফ্রম দ্য প্রসেস, ওয়ান কাম ফ্রম দ্য পিপল। একটা সিচুয়েশন চিন্তা করেন, ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সিচুয়েশন চিন্তা করেন, ওখানে যদি কোনো ডিফেক্ট হয় এটা তিন কারণে আসতে পারে। একটা কারণে হচ্ছে যদি মেশিনে যদি গলত থাকে তাহলে প্রোডাক্টে ইম্প্যাক্ট করবে, আসবে। আবার ওরা যে স্টাইলে কাজ করে ওদের একটা এসওপি বা অপারেটিং স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, যেটা মানে কিভাবে কাজ করবে একটা নীতিমালা আছে না, রুলস আছে না, যেটা লিখিত রুলস আছে, ওখানে গলত থাকলেও ডিফেক্ট আসবে। আবার পিপলের যদি নলেজে ঘাটতি থাকে, পিপলের ট্রেনিং এ যদি ঘাটতি থাকে, তাহলেও তারা ভুল করে ডিফেক্ট ক্রিয়েট করতে পারে। তাহলে problem or defect come from three sources: equipment, process and people। এখন মনে করেন আপনার টিম লিডার এসে বলল যে আমার একটা ডিফেক্ট হয়ে গেছে। এখন আপনি ভয়ঙ্কর রকম রেগে গেলেন টিম লিডারের সাথে যে why you did that, মানে আপনি রেগে গেলেন। কিন্তু পরে যদি দেখেন যে আপনার মেশিনের কারণে আসলে প্রবলেমটা হয়েছে, আপনার টিম লিডারের কোনো দোষই ছিল না, সেক্ষেত্রে আপনার আপনার মুখ কি আর রক্ষা হবে তার সামনে? আবার ওইভাবে চিন্তা করেন, ধরেন আপনার সিস্টেমের মধ্যেই গলদ আছে, প্রসেসের মধ্যেই গলদ আছে। এখন টিম লিডার বা ওই অপারেটরটা ঠিকঠাক মতো প্রসেস ফলো করেছে, তারপরে ডিফেক্ট আসছে কারণ আপনার প্রসেসে গলদ আছে, এখন আপনি তাকে ব্লেম করতে পারেন না। আবার যদি কোনো কারণে পিপলের কারণে প্রবলেম আসে, তাহলে তাদের নলেজের মধ্যে স্কিলের মধ্যে গলদ আছে, সেটা আপনাকে ট্রেন করে ফিক্স করতে হবে। সো হোয়েন ইউ গেট নার্ভাস, দ্য বিগেস্ট প্রিপারেশন টু সলভ এ প্রবলেম, নট গেটিং নার্ভাস, নট গেটিং ইমোশনাল, নট গেটিং অ্যাংরি, স্টেইং কুল। যেমন গতকালকে সেশনে কেউ ছিলেন কিনা জানি না, গতকালকে সেশনে একটা কথা বলছিলাম। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ করেছে, 100 জন 100 সাকসেসফুল লিডারের উপরে একটা রিসার্চ করেছে। সেটা হচ্ছে তারা কেন সাকসেসফুল সেটা বের করার জন্য তাদের উপরে রিসার্চ করেছে। রিসার্চ করে তারা বেশ একটা লম্বা লিস্ট করেছে যে ওদের লিডারশিপ বৈশিষ্ট্য বা স্কিলের কারণে, লিডারশিপ ক্যাপাসিটির কারণে, কোন কোন ক্যাপাসিটির কারণে তারা সাকসেসফুল। যাই হোক, লং স্টোরি শর্ট, তাদের মধ্যে নাম্বার ওয়ান ছিল, সেটা হচ্ছে তারা যে কোনো সিচুয়েশনে দে ক্যান স্টে কুল, স্টে স্মাইলিং অ্যান্ড স্টে নর্মাল এনি এনি সিচুয়েশন। দ্যাটস ওয়াই এটার মধ্যে ইলন মাস্কের মতো পিপল গুলো ছিল এই রিসার্চের তালিকায়। তো দেখা গেছে যে তারা সাকসেসফুল হওয়ার পিছনে সবচেয়ে বড় যে ক্যাপাসিটিটা আছে আছে এটা হচ্ছে যে একেবারে যদি বিল্ডিংও ডেস্ট্রয় হয়ে যায়, বিল্ডিংও যদি বিস্ফোরণে ডেস্ট্রয় হয়ে যায়, তারপরে তারা নাকি হাসে, তারা স্মাইল করে এবং তারা বলে যে উইল ফিক্স ইট, উইল ওয়ার্ক টুগেদার, উইল ফিক্স ইট, উইল ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য প্রবলেম, উইল ফিক্স ইট। অ্যান্ড অর্থাৎ তাদের যে কুলনেস অন দ্য ফেস, ইজেন্ট ইট ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিং? আমরা ব্যস্ত হয়ে যাই অনেক কিছু নিয়ে, এটা সবচেয়ে বড় যেটা কোয়ালিটি আপনার থাকতে পারে সেটা হচ্ছে যে আপনি ইউ আর কুল। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, এমপ্লয়িরা এমনিতে নার্ভাস, তারা যদি লিডারকে নার্ভাস হতে দেখে দে দে আর কমপ্লিটলি লস্ট, দে আর কমপ্লিটলি লস্ট। কারণ হোয়েন দে আর ইন প্রবলেম, এমপ্লয়িরা যখন প্রবলেমে পড়ে অথবা চ্যালেঞ্জে পড়ে, ডিফ্যাক্ট এনি ইস্যু,
তখন তারা দে লুক আপ টু দ্য লিডার, তারা দে আর ওয়েটিং ফর দ্য লিডার। এখন লিডার নিজেই যদি ভেঙে পড়ে, লিডার যদি মানে যুদ্ধ ঘোষণা করার আগেই লিডার যদি মানে হার মেনে নেয়, ডিফিটেড হয়ে যায়, তাহলে পুরো সেনাবাহিনী ডিফিটেড হবে। ইফ জেনারেল অ্যাকসেপ্টস দ্য ডিফিট, the whole army accepts the defeat, right? So that's what is the reality. So always remember, লিডারের একটা হার না মানা অ্যাটিটিউড থাকতে হবে, বাট উইথ কনফিডেন্স, উইথ স্মাইল, উইথ কুলনেস। দ্যাটস, এটার সাথে বড়সড় কানেকশন আছে প্রোডাক্টিভিটি। We talked about the mindfulness. The being mindful, being focused is so important because and focus is not gonna come automatically. এটা আসবে যদি আমি নিজেকে বলি। অনেক সময় যখন ফোকাস হারিয়ে ফেলছেন, ইউ রিয়েলি নিড টু টক টু ইয়োর সেলফ। এটা যদিও বা অদ্ভুত বা আনইউজুয়াল শোনাতে পারে আপনার কাছে, আপনি নিজেকে বলবেন আই টক টু মাই সেলফ অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস। এবং গ্রেট অল লিডাররা বলেছে যে সেলফ টক ইজ রিয়েলি ইফেক্টিভ। আপনি নিজেকে বলবেন যে হে ইউ আর নট ফোকাসিং, ইউ নিড টু ফোকাস। তোমার ফোকাস করতে হবে বিকজ ইউ আর ইম্পর্টেন্ট, ইউ আর লিডার অ্যান্ড ইউ ক্যানট অ্যাভয়েড দিস। সো মাইন্ডফুলনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই মাইন্ডফুলনেসটা আমি কিছুক্ষণ আগে বলেছি শুধু মানে শুধু মেনশন করেছিলাম কাজের আগে করার জন্য, শুধু এটা কাজের আগে করলে হবে না, এভরিহোয়ার। ইভেন ইন দ্য বিগিনিং অফ দ্য ডে, ইন দ্য বিগিনিং অফ দ্য ডে আপনারা দেখেছেন যে আমাদের অন্যান্য ধর্মের মধ্যে মানে আম, ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের মধ্যে দেখা যায় যে মানে এই যে সকালে যে মেডিটেশন করা, মজার ব্যাপার হচ্ছে এটা ইসলাম ধর্মেও আছে, কিন্তু আমাদের মুসলিমরা নর্মালি প্র্যাকটিসগুলো করে না। এটা নর্মালি যে প্রেয়ার, আপনি যে প্রেয়ারে বসছেন, সকালবেলা প্রেয়ারে বসছেন, যদি প্রেয়ার রেগুলারলি করে থাকেন, প্রেয়ারে বসছেন, ইউ ক্যান ডু ইট দেয়ার। যে মাইন্ডফুলনেস, ইভেন হোয়েন ইউ আর প্রেয়িং, ইউ ক্যান প্রে টু গড অ্যান্ড অলসো টেল ইউর সেলফ দ্যাট, গডকে বলেন যে আমি গডের কাছে আমাকে এই এই দিয়ে দাও, সেই দিয়ে দাও, ওই দিয়ে দাও, আইফোন দিয়ে দাও, এটা না এটা না আছে, এভাবে করে চান যে আমি আজকের কাজটা যেন, আমি মজা করে বলছি, আজকের কাজটা যেন আমি, আজকে যত আমার কাজ আছে আই ক্যান বি মাইন্ডফুল, গড হেল্পস মি দ্যাট ওয়ে। সো যেমন ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না যে বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, মানে কবি প্রার্থনা করছেন যে আমি যাতে মানে কনফিডেন্টলি, ভয় না পাই এবং কনফিডেন্টলি আমি ফোকাস করতে পারি। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট হেল্প ফ্রম ইউ। সো জাস্ট টেল দ্যাট অ্যান্ড অলসো টেল ইউর সেলফ দ্যাট আই উইল বি ফোকাসড হোয়াট এভার আই ডু। এটা আমি কোম্পানিতে গিয়ে কাজ করি, নাস্তা করতে বসি, রিক্সায় চড়ি, যেখানেই যাই, আই উইল বি ভেরি ফোকাসড। দ্যাট ওয়ান ইউ নিড টু টেল। সো প্রতিদিন দিনের শুরুতে এবং শেষে কিছু মাইন্ডফুলনেস নিয়ে কাজ করে, মেডিটেশনের মতো। আপনার মেডিটেশন ট্রেনিং থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই, জাস্ট চুপ করে বসে মানে গডকে সামনে রেখে, যে মানে অর্থাৎ গডকে মাথায় রেখে আপনি নিজেকে নিজে বলবেন যে আমি আই উইল ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক, আই উইল ফোকাস। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যদি করেন দেখবেন যে এটা আপনার স্ট্রেস রিডিউস করবে, ফোকাস ইমপ্রুভ করবে এবং ইমোশনাল রেগুলেশনটা এনহ্যান্স করবে। ইট উইল এনহ্যান্স ইউর ইমোশনাল রেগুলেশন। বিকজ পৃথিবীর বেশিরভাগ মানুষ বড় বড় কাজ করতে না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তাদের ইমোশনটা তাদের কাজ এবং তাদের মাঝখানে চলে আসে, এবং দ্যাটস ওয়াই দে ক্যানট বি প্রোডাক্টিভ। ইটস সো ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিস মাইন্ডফুলনেস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটা আমরা মাইন্ড নিয়ে কথা বলছি, আমরা কিছু 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 জিনিস সেপারেট করে করে কথা বলবো এখন, জাস্ট মানে মাইন্ড নিয়ে, মাইন্ড ম্যানেজমেন্ট। তো প্রথম পয়েন্টটা এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে প্র্যাকটিসিং মাইন্ডফুলনেস। সেকেন্ড জিনিসটা হচ্ছে অ্যাডপ্টিং গ্রোথ মাইন্ডসেট। এখন গ্রোথ মাইন্ডসেট হচ্ছে একটা লার্নার মাইন্ডসেট। যারা ফিক্সড মাইন্ডসেটের মানুষ, তারা একটা ওয়ের বাইরে আর কোনো কিছু বিশ্বাস করে না তারা, অথবা তারা সবসময় চেনা পথগুলো অনুসরণ করার চেষ্টা করে, তারা নতুন কোনো সিস্টেম, নতুন কোনো আইডিয়াকে সহজে অ্যাডপ্ট করতে পারে না। তারা নর্মালি তারা লার্নও করতে চায় না, তারা মনে করে দিস ইজ হোয়াট ইট ইজ। অলওয়েজ তারা তারা ফিক্সড মাইন্ডসেট। তো আপনাকে অলওয়েজ গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। এখন গ্রোথ মাইন্ডসেট হচ্ছে এটা কাইন্ড অফ লাইক অলওয়েজ বিইং ফ্লেক্সিবল, বিইং ওপেন। এটা মনে করতে হবে যে আমার আশেপাশে মানুষ যারা আছে তারা কোনো না কোনো বিষয়ে আমার চেয়ে ভালো জানে, এবং আমি এটা লার্ন করতে চাই ওদের কাছ থেকে। আই উইল অলওয়েজ লার্ন। আই এম নট পারফেক্ট, বাট আই উইল কিপ গ্রোয়িং। অ্যান্ড আমাকে প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন
এবং অন্যদের প্রতি ওপেন হতে হবে। আমি আমি যদি একজন বড় ম্যানেজার হয়ে থাকি, আমি ধারণা করে নেওয়ার কোনো কারণ নেই যে আমি টপে। There are a lot of people, they know more than you, especially যখন আপনি একজন লিডার। ফর এক্সাম্পল, আপনার এমপ্লয়িরা কাজ করছে বিভিন্ন কিছু নিয়ে, যদি এটা প্রোডাকশন সেটিং হয়, আমি জাস্ট ভালো বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। তো একজন প্রোডাকশন ম্যানেজার, সে কিন্তু মেশিন চালায় না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সে যদি মনে করে সবকিছুতে বিশেষজ্ঞ, সে বিশেষজ্ঞ না। এমনও হতে পারে যে সে মেশিনটা মানে চালাতেও জানে না, কিছুই জানে না মেশিনটা সম্পর্কে, সে শুধু ওখান থেকে নাম্বার নিচ্ছে। তো ট্রাই টু নো দেয়ার জব, বিকজ সো হোয়েন দেয়ার ইজ এ প্রবলেম ওই মেশিন এরিয়াতে, মানে জাস্ট আপনি উপরের বড় একটা পজিশনে আছেন বলেই সাথে সাথে কিছু কঠিন ডিসিশন নিয়ে ফেলবেন না। আপনি ওখানে যান, আসলে প্রবলেমটা কি হয়েছে বোঝার চেষ্টা করেন, কারণ আপনি বড় বস হতে পারেন, কিন্তু মনে রাখবেন ওই মেশিন অপারেটর, হি ইজ এক্সপার্ট অন দ্যাট মেশিন। He knows more than 100 times more than you about that machine. So try to utilize his expert opinion when you are making decision. So it is so important. সো গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, অলওয়েজ বিলিভিং অ্যাবিলিটিস। যারা ফিক্সড মাইন্ডসেট পিপলরা মনে করে যে মানে তাদের অ্যাবিলিটি গুলো অলওয়েজ ফিক্সড, কিন্তু গ্রোথ মাইন্ডসেট ওরা মনে করে যে দে বিলিভ দ্যাট ইউ ক্যান ইমপ্রুভ থ্রু এফোর্ট। আপনি যদি চেষ্টা করেন, ইউ ক্যান লার্ন মোর, ইউ ক্যান গ্রো মোর। আই ক্যান বি বেটার দ্যান টুডে, আই ক্যান বি টুমরো, আই ক্যান বি বেটার দ্যান টুডে, the day after tomorrow I can be better than tomorrow. There is always learn to growth. So এটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের সাথে অ্যানিমালের পার্থক্যটা হচ্ছে অ্যানিমালের শুধু ফিজিক্যাল গ্রোথ আছে, আর হিউম্যান বিইং এর ফিজিক্যাল এবং ইন্টেলেকচুয়াল গ্রোথ দুইটাই হওয়া প্রয়োজন। যদি অ্যানিমাল, আই মিন হিউম্যান বিইং যদি ইন্টেলেকচুয়াল গ্রোথ না করে, তাহলে সেই অ্যানিমালের সাথে তার সাথে কোনো তফাৎ নেই। এটা যেন রিমেম্বার আমরা করি। সো যখন যখন এই ধরনের গ্রোথ মাইন্ডসেট আমরা রাখবো, তখন আমাদের মধ্যে রেজিলিয়েন্স থাকবে। রেজিলিয়েন্স হচ্ছে যে যে কোনো সিচুয়েশনে মানে ফোকাস করা এবং খুবই স্ট্রংলি স্ট্রংলি অ্যাক্টিভ হওয়া, এই জিনিসগুলো কাজ করবে। এবং আমাদের মধ্যে তখন ইট উইল ফস্টার আওয়ার উইলিংনেস টু লার্ন, এবং এটা ইট উইল হেল্প আস ওভারকাম চ্যালেঞ্জেস মোর ইফেক্টিভলি। যে আমরা চ্যালেঞ্জগুলো, কারণ চ্যালেঞ্জের মধ্যে তখনই আমি হেরে যাব যখন শুরুতে আমি আমি হেরে যাব, যে শুরুতে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আপনাদের আম, দঙ্গল মুভিটা হয়তো অনেকে দেখেছেন। তো দঙ্গল মুভিতে যখন আমির খান তার মেয়েকে, মানে মুভিতে বলছি, তার মেয়েকে যখন দঙ্গল লড়তে যায়, কারণ কোনো মেয়ে তো এরিয়াতে নাই, সুতরাং ছেলেদের সাথেই দঙ্গল লড়তে যায়। তখন দঙ্গল শুরু মানে শুরু হওয়ার সময় যে চারজন, এখন মেয়ে তো স্বাভাবিকভাবে ওই যারা আয়োজন করেছে তারা বলে যে তুমি এই চারজন থেকে যে কোনো একজন চুজ করতে পারো লড়াই করার জন্য, কারণ সে মনে করেছে, তারা মনে করে যে মেয়ে তো উইক, স্বাভাবিকভাবে সে দরকার হলে উইকটা চুজ করুক। এখন সে চুজ করেছে সবচেয়ে স্ট্রংটা। তখন আয়োজক আমির খানের কানে কানে বলে যে এখনো সময় আছে, তোমার মেয়েকে মানে খেলা শুরু হওয়ার আগেই সরাই ফেলা, আর হাড্ডি গুড্ডি ভেঙে কিছু থাকবে না। তখন আমির খান একটা কথা বলে, আপনারা যদি খেয়াল করে থাকেন, বলে যে আমার মেয়ে অলরেডি জিতে গেছে। সেটা হচ্ছে ও ভয়কে জয় করেছে, ও চারজনকে চুজ করতে দিয়েছে, সেখানে আমাদের স্ট্রংটা চুজ করেছে। একজন একজন রেসলার বা একজন কুস্তিগীরের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সে ভয়কে জয় করতে পারে কিনা। এটা সব জায়গায় প্রযোজ্য, কথাটা আমি জাস্ট একটু মনে করাই দিচ্ছি আর কি। হোয়েন থিংস হ্যাপেন, এই যে ভয়কে জয় করতে পারাটা হচ্ছে যে ফার্স্ট উইনিং। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এখন তারপর হচ্ছে যে আমাদের আমাদের এস্টাবলিশ এ ক্লিয়ার গোল। আমি আপনাদের আমাদের সেশনে একটা গোল সেটিং এর কথা বলেছি। এনিথিং উই হ্যাভ টু সেট আপ এ গোল। ইয়েস, স্মার্ট গোল তো করবই, কিন্তু অনেক সময় হয়তো এই পদ্ধতি পুরোপুরি যে আহ, আমি যখন একটা মানুষের সাথে ডিসকাস করবো একটা প্রবলেম নিয়ে, সেখানেও গোল সেট করতে হবে। হ্যাঁ, সেখানে স্মার্ট গোল হয়তো ওইভাবে করে অ্যাপ্লাই করবেন না, কিন্তু আপনি আর ও ডিসকাস করতে হবে এটা, উই আর গোয়িং টু টক অ্যাবাউট দিস প্রবলেম। আগে গোল সেট করতে হবে, উই আর গোনা ওয়ার্ক টুগেদার। আগে গোল সেট করতে হবে, আমরা দুজনেই আমাদের প্রবলেমগুলো আইডিয়াগুলো শেয়ার করব, যারটা বেটার হবে সেটাই অ্যাকসেপ্ট করব। আমাদের এখানে উদ্দেশ্য আমি বড় তুমি বড় বা আমি এক্সপার্ট তুমি এক্সপার্ট এটা বের করা নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে উই আর ট্রাইং টু ফাইন্ড এ সলিউশন। এবং আমার তোমার মধ্যে আমি তুমি যদি সলভ করতে না পারি, আমরা প্রয়োজনে তৃতীয় জনের কাছে যাব। অর্থাৎ উই উইল বি ওপেন আওয়ার। এখানে আমরা কেউ কাউকে চ্যালেঞ্জ করতে আসিনি। উই কেম হিয়ার টু ওয়ার্ক টুগেদার টু সলভ এ প্রবলেম। উই আর নট
উই আর হিয়ার টু সলভ এ প্রবলেম, নট টু কম্পিট। একজন আরেকজনের সাথে কম্পিটিশনে আসেনি। উই আর টুগেদার, উই আর হিয়ার টুগেদার ওয়ার্কিং। সো এই ধরনের যখন আপনি মেন্টাল যে প্রস্তুতিগুলো, গোল সেটিংগুলো আপনি করবেন, তখন দেখবেন যে ইট উইল প্রোভাইড রাইট ডিরেকশন, ইট উইল মোটিভেট এভরিওয়ান। এবং এটা এটা যখন মেন্টাল ব্যারিয়ারগুলো দূর হয়ে যাবে। সো এটা যেন অলওয়েজ খেয়াল থাকে। সো অলওয়েজ ফোকাসটা, যে মানে প্রত্যেকটা জিনিস শুরু করার আগে, যে কিছুক্ষণ আগে মাইন্ডফুলনেস বলেছি, তো এটাকে ওই যে 2 মিনিট রুল বলে, যে অলওয়েজ যে জিনিসটা করবেন, হয় ইউ আর গোয়িং টু ডু সামথিং, যে 1-2 মিনিট টেক এ ব্রেক। এ টেক এ ব্রেক মানে অন্য কোথাও যাওয়া না, জাস্ট ফোকাস মাইন্ডফুলনেস এবং থিঙ্ক অ্যাবাউট, বিকজ ইট উইল গিভ ইউ একটা ক্লিয়ার, মানে ক্লিয়ার পাথওয়ে, যেটা আপনার মোমেন্টাম বিল্ড করতে, তারপরে মানে আপনার প্রোকাস্টিনেশন মানে টা কমাতে। প্রোকাস্টিনেশন হচ্ছে ওটা যে আমার এখনো সময় আছে, আমি আস্তে ধীরে করব, বা লেজিনেসটা যে কাজ করে, এটা প্রোকাস্টিনেশন। সো প্রোকাস্টিনেশনটা বন্ধ করতে হেল্প করে। সো আমাদের নেক্সট যে জিনিসটা, আমি টেকনিকে যাওয়ার আগেও কমিউনিকেশন নিয়ে একটু কথা বলবো। যে আমরা কিছুক্ষণ আগে যখন বললাম, দুইজন যখন ডিসকাস করবে, একটা গোল সেটিং করবেন, এখানের মধ্যে আসলে কি ঘটছে? এখানের মধ্যে ঘটছে ক্লিয়ার কমিউনিকেশন। আমরা অনেক সময় প্রোডাক্টিভিটি বলতে মনে করি যে জাস্ট একটা এবিসিডি মেথড, যেটা আমি ডিসকাস করেছি, এটা ফলো করব। ইট ইজ, উই হ্যাভ টু ফলো দিস। বাট দ্য থিং ইজ দ্যাট, আমরা যদি প্রপার কমিউনিকেশন করতে না পারি, আমাদের যতই ভালো ভালো সফটওয়্যার, টুলস, থিংস, অফিস, মেশিন থাকুক না কেন, নাথিং ইজ গোনা ওয়ার্ক। সো প্রথমে যখন হয়, ইউ আর গোয়িং টু ওয়ার্ক উইথ এনি ওয়ান, প্রথমে যেটা করবেন, এটা কমিউনিকেশন, এটা আরেকটা পার্ট নিয়ে আমরা কথা বলছি। তো কমিউনিকেশন নাম্বার ওয়ান হচ্ছে সেট ক্লিয়ার এক্সপেকটেশন। সেট ক্লিয়ার এক্সপেকটেশন, অর্থাৎ হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট হি ওয়ান্টস, পুট ইট টুগেদার। অর্থাৎ আপনারা যে এই ডিসকাশনটা করবেন, এই যে প্রবলেম সলভিং এর জন্য বসবেন, আসলে আপনাদের এক্সপেকটেশনটা কি? হোয়াট ইজ এক্সপেকটেশন? ক্লিয়ার এক্সপেকটেশন, অ্যান্ড ডিসকাস ইট উইথ আদার পিপল। আমরা নর্মালি যে জিনিসটা করি, সেটা হচ্ছে আমরা যে কোনো কিছুতে জাস্ট জাম্প দিয়ে দিই এটা করার জন্য। আগে আপনাকে প্রশ্ন করতে হবে হোয়াট ইট ইজ, why it is, and then you have to say, ask how it is. সো হোয়াট ইট ইজ, এটা বুঝতে পারাটা খুবই, প্রবলেমটা বুঝলেই এরকম বলা হয় যে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, ইউ আর অলরেডি হাফ ওয়ে থ্রু। অর্থাৎ আপনি যদি প্রবলেমটা ভালো করে বুঝতে পারেন, আপনি আসলে সমাধান অর্ধেক করে ফেলেছেন। কারণ যখন আপনি বুঝতে পেরেছেন, এটা আপনাকে এটাও বোঝাচ্ছে যে আপনার আসলে কি করা উচিত। সো ফার্স্ট অফ অল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, হোয়াট ইট ইজ। তারপরে বোঝার চেষ্টা করেন হোয়াই ইউ হ্যাভ দ্য প্রবলেম, এটা বোঝার চেষ্টা করেন। দেন হাউ আই ক্যান সলভ দ্য প্রবলেম। সো ফার্স্ট হোয়াই, আই মিন ফার্স্ট হোয়াট, দেন হোয়াই, দেন হাউ। কিন্তু আমাদের বেশিরভাগ লোক হয়, প্রবলেম একটা আসছে, এটা নিয়ে জাম দিয়ে এটা সমাধানের চেষ্টা করছি, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম অ্যান্ড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াই উই হ্যাভ দ্য প্রবলেম। সো উই নিড টু রিয়েলি রিয়েলি কানেক্টেড, অল কানেক্টেড। তারপরে হচ্ছে সেকেন্ড কমিউনিকেশনে যেটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ ইজ অ্যাক্টিভ লিসনিং। যদিও এগুলো আমি লিডারশিপে শিখাই মোস্টলি। অ্যাক্টিভ লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর ফর ইয়োর প্রোডাক্টিভিটি, বিকজ ইফ ইউ লিসেন ওয়েল, আপনি যখন আমার লিডারশিপ ট্রেনিং আসবেন, যারা যারা করেছেন তারা তো অলরেডি জানেন, ওখানে আমি 5 লেভেলস অফ লিসেনিং শিখাই। যে আমি ওই ক্লাসটা যদি আপনি করেন, আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন যে আপনি লিসেন করেন না। অনেকেই লিসেন করেন না, আমি কাউকে এখানে পার্টিকুলারলি ব্লেম করছি না বা ভুল ধরছি না। আমরা মেজরিটি পিপল ডু নট নো হাউ টু লিসেন। মেজরিটি পিপল ডু নট নো হাউ টু লিসেন। ওই ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন। তো অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড এমপ্যাথেটিক লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে আমি 100% ফোকাসড আপনার, আপনি কি বলছেন এটার প্রতি। অনেক, আপনি অনেক সময় অনেক অফিসে যান, দেখবেন যে কিছু লিসেনিং এর কথা বলি এখানে, দেখবেন অনেক ধরনের লিসেনার আছে। অনেক ধরনের লিসেনার আছে মানে হচ্ছে যে ক্লাসে দেখবেন কিছু পিপল আছে যে দে ডোন্ট ফোকাস এট অল, তারা যেটা করে সেটা ক্লাসে প্রেজেন্ট থাকে। আরেক ধরনের পিপল থাকবে, দেখবেন ক্লাসে আমি অ্যাক্টিভ আছি এটা বোঝার জন্য মাঝে মধ্যে দুই একটা কোয়েশ্চেন করবে, আসলে তার ফোকাস নেই। এবং শুধু অ্যাক্টিভ মানে ওগুলোকে প্ল্যানার বলা হয়।
ওরা ওই আমি মিটিংয়ে আছি, যদি বা তার মাইন্ডটা ওখানে নেই, এটা ইয়া করার জন্য তারা মাঝে মাঝে দু একটা কোয়েশ্চেন করে মিটিং এর মধ্যে। তো ইজ লুক লাইক বস আন্ডারস্ট্যান্ড দ্য দিস গাই ফোকাসড। সো এগুলোকে বলে প্ল্যানার। আবার কিছু বলে যে ওই যে কিছু হাইজেকার আছে। হাইজেকার আছে মানে হচ্ছে ধরেন আপনাকে বলতে এসছি, আমি হাওয়াইতে গেছি, হাওয়াই নিয়ে ডিসকাশন করতেছি, আর আমি কথা বলার গল্প শুরু করার আগেই আপনি বলা শুরু করলেন যে ও আমিও হাওয়াইতে গেছিলাম, এরপর আপনি আপনার গল্প বলা শুরু করলেন এবং আপনার গল্প শোনাই আমাকে বিদায় করে দিলেন, অথচ গল্প বলার কথা ছিল আমার। তো দেখা, এটা এদেরকে বলে হাইজেকার। এরা কনভারসেশন হাইজেক করে। দেখবেন বসদের মধ্যে এই প্রবণতাগুলো বেশি, কনভারসেশন হাইজেক করে। ওরা এমপ্লয়ি যেটা বলতে আসছে সেটা এনাফ না শুনে তার পাণ্ডিত্যটা ওখানে দেখায় ফেলে, তার পাণ্ডিত্য ঝাড়া শুরু করে, মানে তারা কনভারসেশন হাইজেক করে। তো দিস পিপল আর রিয়েলি। আর আরেক ধরনের লিসেনার আছে, তারা মোটেও লিসেন করে না। তারা দেখবেন ট্রেনিং এ আসলে, মিটিং এ আসলে ওয়ার্ড টু ওয়ার্ড সবকিছু লিখে ফেলে, খুবই মনোযোগী দেখানোর জন্য, বোঝার চেষ্টা না করে শুধু নোট নিতে থাকে, নোট নিতে থাকে। তো এরা হয়তো কিছু লিসেন করে, বাট এরা স্টিল লিসেন। অলওয়েজ রিমেম্বার করেন, ইউ আর লিসনিং টু আন্ডারস্ট্যান্ড, লিসেন টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন উইথ দ্যাট। আপনাকে যে বলতে এসছে সে আসলে কি বলতে চায়। আপনি অলওয়েজ কারেক্ট না, আমি অলওয়েজ কারেক্ট না। যদি বুঝতে পারেন, অনেক সময় দেখবেন আপনি কারেক্ট না, যদিও বা এতদিন ধরে মনে ধরে বসেছিলেন যে আপনি কারেক্ট। যদি তার অলওয়েজ আরেকটা জিনিস, যখন লিসেন করবেন ওই মানুষটার পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করবেন, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ পেইন ইন হিজ ওয়ে। ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম ইন ইয়োর ওয়ে, ইটস গোনা বি এ প্রবলেম। বিকজ আপনি হয়তো যেভাবে চিন্তা করছেন এটা গলদ হতে পারে। সো অলওয়েজ রিমেম্বার যে ইউ হ্যাভ টু লিসেন ওয়েল। আর লিসেনিং কেন করতে হবে সেটা একটু ক্লিয়ারলি বলি, শুধু বোঝার জন্য নয়। আপনি যখন প্রপারলি লিসেন করেন না, যে মানুষটা আপনার সাথে ডিসকাস করতে এসছে অথবা আপনার সাথে শেয়ার করতে এসছে, এই মানুষটা গ্রাজুয়ালি আপনার উপর আস্থা হারিয়ে ফেলে। এটা রিসার্চ বলছে এবং এটা ট্রু। আপনার উপর আস্থা হারিয়ে ফেলে। আপনি দেখবেন অনেক সময় বস বলে যে বলো বলো তুমি বলো আমি শুনছি, কিন্তু বস কম্পিউটারে কাজ করছে অথবা স্মার্টফোনে ব্রাউজ করছে। He's not listening. He's not listening at all. Then I will gradually lose the trust on him, এবং gradually one day I will start disbelieving him এবং তাকে ত্যাগ করার চেষ্টা করব, because he's not listening. So listening is not only just to understand. Of course, the number one priority is for listening to understand, but we have to listen well so that we can build trust between us. যে আমাদের মধ্যে ট্রাস্টটা এস্টাবলিশ করার জন্য, রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য এটা। এখন এই দুইটা কেন প্রয়োজন? আপনার কাছে মনে হতে পারে ভাই আপনি জাস্ট কিছু টাইম ম্যানেজমেন্ট টেকনিক পড়ায় চলে যেতেন। এটা দরকার এটার জন্য, কারণ আপনি যদি, আপনার মধ্যে যদি ট্রাস্টটা না থাকে এবং আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে এবং আপনি যদি আন্ডারস্ট্যান্ড প্রপারলি না করেন, ইউ ক্যান নট সলভ দ্য প্রবলেম। তার মানে হচ্ছে ইউর ওয়ার্ক উইল নট বি ডান, ইউর 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 এক্সপেকটেশন উইল নট বি অ্যাকমপ্লিশড, অথবা ইউর গোল উইল নট বি অ্যাকমপ্লিশ। যেটা করতে চেয়েছেন সেটা তো হবে না, অথবা গলতভাবে হবে। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট ইউ আর এক্সারসাইজিং গুড লিসনিং স্কিল। এখন থার্ড থিং হচ্ছে ইউজ কনসাইজ অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। মানে দেখবেন আমাদের, আপনারা এটা খেয়াল করেছেন যে বাংলাদেশি বই এবং আমেরিকান বইয়ের মধ্যে পার্থক্যটা কি? বাংলাদেশি রাইটার যারা আছে, গবেষণা যারা করে, তারা দেখবেন পুরো বই পড়ে আপনার মনে হবে এত পড়ার পরেও সেখানে দুই তিনটা মেসেজ আছে। কিন্তু আমেরিকান রাইটাররা খুবই অল্প কথায় বেশি কথা বলতে পারে, অল্প ওয়ার্ডে বেশি কথা বলতে পারে। আপনি দেখবেন, আপনি অনলাইনে গিয়ে আমেরিকান বড় বড় ট্রেনার যারা আছে তাদের একটা 5 মিনিটের ভিডিও শুনেন। আপনি যদি এটার ওয়ার্ড টু ওয়ার্ড নোট নেন এবং তারপরে এগুলো নিয়ে পড়াশোনা করেন, দেখবেন যে ওর 5 মিনিট কাভার করতে আপনার আপনার 5 দিনেও আপনি কাভার করতে পারবেন না, এত জিনিস সে 5 মিনিটের মধ্যে বলে ফেলতে পারে, মানে বলে ফেলতে পারে। সো when you are discussing with someone, you are communicating with someone, use the right word, concise word, direct word, যেগুলো ক্লিয়ার ওয়ার্ড, যেগুলো আহ, সরাসরি ওই প্রবলেমটা বুঝতে হেল্প করবে, আদার দেন আপনি আহ, অনেক কিছু ডিসকাস করলেন যেগুলো আনওয়ার্ড দেয়। সো অলওয়েজ বি ডিরেক্ট, বি কনসাইজ, বি ক্লিয়ার। বি ডিরেক্ট, বি কনসাইজ, বি ভেরি ক্লিয়ার। Number four, always try to leverage technology for collaboration.
সো এখানে দুটো ওয়ার্ড আসছে, একটা হচ্ছে যে মানে লেভারেজ টেকনোলজি ফর কোলাবোরেশন। সেটা হচ্ছে নর্মালি আমাদের যে এখন টেকনোলজি টুলগুলো আছে, এই যে যেমন আমরা জুমে কথা বলছি, মাইক্রোসফট টিম আছে, গুগল মিট আছে, বিভিন্ন ধরনের টেকনোলজিগুলো। বাট এখানে এর আগে আমি একটু কোলাবোরেশন নিয়ে কথা বলি। এই কোলাবোরেশন মানে হচ্ছে যে দোনোটা মানুষ বা 10টা মানুষ যেগুলো একসাথে কাজ করছে, তারা সবাই তাদের মাইন্ডটাকে, তারা এটা বিশ্বাস করে যে কাজটা আমাদের আমাদের সবাইকে এফোর্ট দিতে হবে, অ্যাকর্ডিং টু আওয়ার এবিলিটি উইল গিভ আওয়ার 100%। এবং তারা কখনো ওয়েট করে না যে অ্যানাদার পার্সন হাউ মাচ গিভিং, ও অ্যানাদার পার্সন 5 ঘন্টা দিয়েছে, আমিও 5 ঘন্টা দিব। বাট কোলাবোরেশন মানে হচ্ছে যে আই উইল গিভ মাইসেলফ 100%, এবং দি আদার পার্সন উইল থিঙ্ক ইন দ্য সেম ওয়ে। সো কোলাবোরেশন মানে হচ্ছে যে কাইন্ড অফ ওয়ার্ক প্লেসটাকে ফ্যামিলিতে কনভার্ট করতে পারার ক্ষমতা। ফ্যামিলি মানসিকতা, ফ্যামিলিতে যেমন আমরা চেষ্টা করি সবাই যতটুকু পারি সর্বোচ্চ দেওয়ার জন্য। তো দিস ইজ সো ইম্পর্টেন্ট, কোলাবোরেশন। তো টেকনোলজি ইউজ করবেন, টেকনোলজিটা ইউজ করবেন ইউজফুল ভাবে। আপনাদেরকে ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আমাদের 80% অফ আওয়ার ডেইলি টেকনোলজি ইজ ইউজলেস। দ্য ইউজ অফ আওয়ার 80% টেকনোলজি ইজ ইউজলেস। আমরা সারাদিন যে কম্পিউটার ফোন ইউজ করছি, 80% ইজ আনওয়ার্দি, জাস্ট ওয়েস্টিং টাইম। আপনি কি জানেন এই যে আমাদের আমাদের এখন যে মানে আমরা স্ক্রিন টাইম করি, এটা আমাদের চোখকে এফেক্ট করছে, মাইন্ডকে এফেক্ট করছে। দেখবেন এখন মানুষের প্রপার স্লিপ হয় না। স্ক্রিন টাইমটা মিনিমাম 3-4 ঘন্টা আগে বন্ধ করে দিবেন, ঘুমানোর আগে 3-4 ঘন্টা আগে। বিকজ ঘুমানোর আগে ফোন যদি জরুরি না হয় দেখবেন না। অনেকে দেখা যাচ্ছে যে ভিডিও দেখতে দেখতে ঘুমাচ্ছে, এম আই রাইট অর রং? ভিডিও দেখতে দেখতে ঘুমাচ্ছে, রাইট? আর নিউজ পড়তে পড়তে, স্ক্রিনে নিউজ পড়তে পড়তে, ইজ অ্যাফেক্টিং, দোজ রেইস আর অ্যাফেক্টিং ইউর আইজ অ্যান্ড ইউর ব্রেন। দ্যাটস ওয়াই ইউ ডোন্ট হ্যাভ প্রপার স্লিপ। এবং ফোনটাকে মিনিমাম মিনিমাম 20 10-20 ফিট দূরে রাখবেন আপনার বেড থেকে। বিকজ দ্য রে ইজ গোয়িং টু, আপনি যখন ফোনটা, অনেকে বালিশের তলা দিয়ে ঘুমায়, ইটস সো ডেঞ্জারাস। বালিশের তলায় দিয়ে ঘুমায়। আপনি ফোনটা যদি পাশে রাখেন, ইস কনসিস্টেন্টলি যখন ফোন, ফোন তো নিজে অলওয়েজ সার্চ করতেছে, ফোন নেটওয়ার্ক সার্চ করতেছে, ইয়া সার্চ করতেছে, তখন এই যে ফোন, এই রে গুলো আপনার ব্রেনে, আপনি যখন পাশে রাখলেন, বালিশের পাশে রাখলেন, ইজ গোয়িং ইনসাইড ইউর হেড। দ্যাটস হাউ পিপল হ্যাভিং ব্রেন ক্যান্সার, অল দিস থিংস। সো ইস অলওয়েজ টেকনোলজি। আপনি ইভেন কম্পিউটারটা পর্যন্ত দূরে রাখবেন কি কারণ কম্পিউটার যদি কোনো কারণে অন থাকে, শাটডাউন না থাকে, ইট উইল, এবং যে আপনার চার্জের সাথে কানেক্টেড থাকে, ইজ অলওয়েজ স্প্রেডিং রেইজ। দোজ রেইজ আর ভেরি ভেরি ডেঞ্জারাস। ইভেন যেমন আমরা নর্মালি একেবারে দরকার না হলে আমাদের স্টাডি রুমে আমরা ঘুমাই না। কেন স্টাডি রুমে ঘুমাই না? আমাদের এখানে কম্পিউটার, বিভিন্ন মনিটর, বিভিন্ন টেকনোলজি আছে। উই ট্রাই টু অ্যাভয়েড স্লিপিং, ইভেন দো এখানে একটা বেড আছে। আর যদি থাকিও, আমরা যেটা করি সবকিছু শাট ডাউন করে ফেলি, অর্থাৎ ওই মনিটর জাস্ট এমনি আছে টেবিলের উপরে, এটা চালু নেই। ইট ক্যান নট স্প্রেড দ্য রে। ট্রাস্ট মি, লট অফ থিংস উই হ্যাভ টু লাইক। কোনো কোনো জিনিসের যেমন ভালো উপকারী দিকও আছে। যেমন আপনি ফেসবুকটা ভালো কাজে ইউজ করতে পারেন যদি আপনি মার্কেটিং করেন, অথবা আপনার নিজের কেরিয়ারটাকে ফোকাস করার জন্য এটা করতে পারেন। যেমন আমি যদি ট্রেনিং না করতাম, অনেস্টলি স্পিকিং, আমি ফেসবুক ডিলিট করে দিতাম কালকে। কালকে যদি আমি ট্রেনিং ছেড়ে দিই, কালকে আমি ফেসবুক ডিলিট করে দিব। বিকজ আই ডোন্ট নিড ইট। I just do it for because I have to have connection with people. That's why I need it. So otherwise, you need just LinkedIn as a professional. You just need LinkedIn. Yes, ফেসবুকটা আপনি আপনার নেসেসারি পিপলকে কানেক্ট করে আপনি আপনি জাস্ট মেসেঞ্জারটা ইউজ করতে পারেন, জাস্ট ফর গিভিং কল, ইন্টারন্যাশনাল কল, ফ্রি কল, হোয়াটসঅ্যাপের মধ্যে। এটা আপনি বলেন ফেসবুকে তো আপনার 5,000 ফ্রেন্ড আছে, ডু ইউ হ্যাভ রিয়েলি ওয়ান গুড ফ্রেন্ড ওভার দেয়ার or two good friend over there? Actually, no. Just wasting time, someone else unnecessary feed. আমি অনেক পিপলকে আনফলো করে দিই, যদি বা ওরা আমার ফেসবুকে আছে বাট আনফলো করে দেয়, অর্থাৎ ওদের নিউজ ফিড আমি দেখতে চাই না। আমি ফেসবুক খুললে শুধু পার্টিকুলার কিছু পিপলের টাইম লাইনে যাই, যেখান থেকে আমি লার্ন করতে পারবো। আই নো হুইচ টাইম লাইন আই নিড, হুইচ টাইম লাইন আই ডোন্ট নিড। So this is so important that yes, you are following a trainer, you are following a guide, you are following a psychologist. Follow that. I don't mind. একটা নির্দিষ্ট টাইম থাকতে পারে। যাই হোক, টেকনোলজি নিয়ে ফোকাস থাকতে হবে। নেক্সট যে টেকনিকটা, এগুলো স্টিল কমিউনিকেশনের ক্ষেত্রে, যে ফিডব্যাক।
ফিডব্যাক, প্রোভাইডিং প্রপার ফিডব্যাক, যে এবং গিভিং ফিডব্যাক এবং টেকিং ফিডব্যাক। আমরা নর্মালি অনেক বছর ধরে ডিকটেটর দ্বারা পরিচালিত হয়েছে। যে আমাদের ব্রিটিশরা আসার আগে যারা ছিলেন তারাও ছিলেন ওই নবাব এবং কিং, তারাও আমাদের কথা বলতে দেয়নি। ব্রিটিশরা আমাদেরকে কথা বলতে দেয়নি, পাকিস্তানিরা আমাদেরকে কথা বলতে দেয়নি। যদি বা 1971 সালে স্বাধীন হয়েছি, ওই যে আমাদের ডক্টর হুমায়ুন আজাদ স্যার একটা কথা বলেছিলেন, যে স্যার তো মারা গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি বলেছিলেন যে বিদেশি উপনিবেশিকরা ছেড়ে যাওয়ার সময় আমাদেরকে দেশি উপনিবেশিকদের হাতে ছেড়ে দিয়ে গেছে। দেশি উপনিবেশিক অর্থাৎ যদিও বা ওগুলো আমার দেশি শাসক, কিন্তু ওদের মাইন্ডসেট হচ্ছে ওই মানে বিদেশি উপনিবেশিকদের মাইন্ডসেট। যার কারণে আমরা কথা বলতে পারিনি। তো আমাদের নর্মালি ফিডব্যাক দেয়া নেয়া, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের সেটিংয়ে বা স্কুলে, মসজিদে, মন্দিরে, সোসাইটিতে যারা বয়স্ক, যেমন আমাদের অনেক মুরব্বী আছেন, তারা শুধু বয়সে বড় বলেই মনে করেন যে তারা সবকিছু আমাদের কন্ট্রোল করবেন, অথবা তারাই শুধু কথা বলবেন, আমরা কথা বলতে পারবো না। সো দ্য থিং ইজ দ্যাট আমরা, আমি এগুলো নিয়ে কেন কথা বলছি, আমরা তো আসলে কর্পোরেট নিয়ে কথা বলতে আসছি, বলছি এই জন্যই ওই মাইন্ডসেটটা আমি আমি যখন আমার কোম্পানির বিল্ডিং এর ভিতরে ঢুকি, ওই আসার সময় তো মাথায় তো ওই মাইন্ডসেট। সো মেক শিওর দ্যাট ইউ আর হ্যাভিং এ ডেমোক্রেটিক মাইন্ডসেট, দ্যাট ইউ উইল লিসেন, they will listen to you will give them feedback, you they will give you feedback, and you both are will be open to ideas, যারটা ভালো হবে সেটাই অ্যাকসেপ্ট করা হবে। এই মানসিকতা, এই কালচার ডেভেলপ করতে হবে। আপনি মিটিং করে বলবেন এই কথাটা আপনার টিমের মধ্যে, হেই, আমরা আইডিয়াগুলো নিয়ে ডিসকাস করব, এখানে কেউ বড় ছোট নেই। আমরা যখন কোনো কিছু নিয়ে ডিসকাস করব, আমাদের গোল থাকবে যেটাই বেটার সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। এক্ষেত্রে এমনও হতে পারে যে আমার একজন ফ্লোর লেভেল এমপ্লয়ির মানে একটা আইডিয়া ইজ মাচ বেটার দ্যান মি দ্য লিডার, আমি লিডারের চেয়ে ভালো একটা আইডিয়া সে নিয়ে আসছে, এন্ড আই হ্যাভ টু হ্যাভ ওপেন, বি ওপেন। এবং আর কিছু বসের কিছু নোংরা মানসিকতা আছে, সেটা হচ্ছে তারা গুড আইডিয়া যখন এমপ্লয়ি থেকে পায় সেটা নিজের বলে চালিয়ে দেয়। দিস ইজ অ্যানাদার ডেঞ্জারাস থিং লিডার্স ডু অল ওভার দ্য ওয়ার্ল্ড, সাম লিডার্স ডু, ইট ইজ সো ডেঞ্জারাস। সেটা মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখলাম, আমাদের যে এথিক্স, আমাদের আমাদের মাইন্ডফুলনেস এবং আমাদের কমিউনিকেশন ইজ সো ইম্পর্টেন্ট। এখন আমি আপনাদেরকে কিছু টেকনিক যেগুলো ওখানে ডিসকাস করেছি আবার একটু রিমাইন্ড করাইতে চাই। যাই হোক, তো আমি এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা সেকেন্ড। সো আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাচ্ছি এখানে, জাস্ট একটা স্লাইড দেখাবো। সেটা হচ্ছে মানে তারপরে অন্য স্লাইডগুলো দেখাবো, বাট আমি এই স্লাইডটা দেখাতে চাই। কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম একটা ব্রেক নেয়ার ব্যাপারটা, হ্যাঁ। তো এখানে দেখেন আমাদের এটা এই যে প্রমোডোরো যে টেকনিকটা, এটা খুবই সিম্পল, কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে যে এটা যেটা দেখাচ্ছে, আপনি যখন একবার 25 মিনিটস কাজ করবেন, 5 মিনিট ব্রেক নেবেন, 25 মিনিটস হার্ড ওয়ার্ক করবেন, বাট 5 মিনিট ব্রেক নেবেন। এরপরে পরে 25 মিনিটস পরে বা হাফ অ্যান আওয়ার পরে আবার 5 মিনিট ব্রেক নেবেন। এইভাবে চারটা ব্রেক নেয়ার পরে, চারটা চারটা 25 বা হাফ অ্যান আওয়ার কাজ করার পরে আপনি 15 to 30 মিনিটস একটা ব্রেক নেবেন। চতুর্থ চতুর্থবার করার পরে, অর্থাৎ প্রথমবার 25 বা এটাকে 25 মিনিটকে আমি হাফ অ্যান আওয়ারও বলবো। হাফ অ্যান আওয়ার করার পরে 5 মিনিট ব্রেক, তারপর হাফ অ্যান আওয়ার করার পরে 5 মিনিট ব্রেক, তারপর হাফ অ্যান আওয়ার করার পরে 5 মিনিট ব্রেক, এবং 2 ঘন্টা কাজ করার পরে একটা 15 মিনিটস ব্রেক নেবেন। এই 15 মিনিটস যে কাজটা করবেন, এটাও আসলে আপনার কাজের অংশ। এই কাজটা করবেন, এটা খুব মাইন্ডফুলনেস প্র্যাকটিস তখন করবেন, হয়তো একটু পানি খাবেন। তখন জাস্ট গিয়ে গসিপ করবেন না। এই ব্রেকটা গসিপ করার জন্য বলা হয়নি, এই ব্রেকটা হচ্ছে মাইন্ডফুলনেসের জন্য। এক কাপ চা, এক গ্লাস পানি, অথবা আপনার পছন্দের একটা ফল, এবং সুন্দর সুন্দর থিঙ্কিং করতেছেন, এবং চোখ বন্ধ করে 5-10 মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতেছেন, এবং শরীরেরও ব্রেক হচ্ছে। অথবা অফিস থেকে একটু বেরিয়ে
আউটসাইডে গিয়ে যদি সুযোগ থাকে আর কি, অথবা মানে অফিসের বাইরে গিয়ে একটু ফ্রেশ এয়ার নিয়ে আসবেন। অনেক সময় আমরা 8-10 ঘন্টা যখন একটা বদ্ধ জায়গায় থাকি, ওখানে অক্সিজেন থাকলেও এটা সাফোকেটিং এনভায়রনমেন্টে চলে যায়, তখন আমাদের এনার্জি লেভেলটা লো হয়ে যায়, এনার্জি লেভেলটা লো হয়ে যায়। সো উই নিড টু রিয়েলি ফোকাস অন দ্যাট ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেন নিয়ে 5 মিনিট পরে আবার ফেরত আসবেন, তারপরে এক গ্লাস পানি খাবেন। বিকজ এটা আপনি কাজকে ফাঁকি দিচ্ছেন না। আপনি যখন এইভাবে নিবেন না ব্রেকটা, বা এইভাবে করবেন না, তখন আপনি দেখবেন পরবর্তী 4 ঘন্টা আপনি খুবই স্লো হয়ে যাবেন, তখন আপনার কোনো কাজ এগোবেই না। এরকম হয় নাই অনেক সময় আপনি কম্পিউটারে একটা কাজ করার জন্য পুরো 2 ঘন্টা ধরে বসে আছেন, একটু এগোয়নি, কারণ আপনি অলমোস্ট স্লিপি, অলমোস্ট টায়ার্ড, এবং আপনি অলমোস্ট ঘুমিয়ে পড়ছেন বিকজ ইউ আর সো টায়ার্ড। So that's why we need to have a like intermittent breaks. Intermittent মানে হচ্ছে যে যে মানে অফ অ্যান্ড অন যে ব্রেক গুলো। সো প্রথম আমি 25 মিনিটসটাকে হাফ অ্যান আওয়ারও করতে পারেন আপনি। প্রথম 25 বা হাফ মিনিটস পরে হাফ মানে 30 মিনিটস পরে 5 মিনিটস ব্রেক, তারপর 30 মিনিটস পরে 5 মিনিটস ব্রেক, তারপর 30 মিনিটস পরে 5 মিনিট ব্রেক, চতুর্থ মানে 30 মিনিটস পরে 15 to 25 মিনিটস। অথবা আমি বলবো যে কোম্পানিতে হয়তো এত নেওয়া সম্ভব হবে না, মিনিমাম 15 মিনিট একটা ব্রেক নেন প্রোডাক্টিভিটির জন্য। এটা আপনি অফিসের ভিতরেও নিতে পারেন, জাস্ট টেক স্টেপ ব্যাক। বা ওই সময় আবার টিকটকে চলে যাবেন না, প্লিজ। ওই সময় টিকটকে চলে যাবেন না, এটা মাইন্ডফুলনেস ব্রেক। পানি খাবেন, এক কাপ চা খাবেন, একটু ওয়াক অ্যারাউন্ড করবেন অফিসের মধ্যে। বাট ওই সময় বেস্ট হচ্ছে যে নট টু টক টু এনিওয়ান, নট টু টক, কারণ আপনার মাইন্ড তখন অন্যদিকে চলে যায়। ইজ ফর মাইন্ডফুলনেস ব্রেক। হ্যাঁ, ওই সময় গিয়ে কথা বলেন আপনার দিনের মাঝখানে, আপনার হাফ অ্যান আওয়ার যে লাঞ্চ ব্রেকে যাচ্ছেন, 45 মিনিট লাঞ্চ ব্রেকে যাচ্ছেন, টক টু এট দ্যাট টাইম টক। কিন্তু সমস্যা হচ্ছে যে উই ডোন্ট টক এনিমোর। এখন আমরা কি করি? আমরা আমাদের সেলফোনটা নিয়ে এভাবে করতে থাকি, রাইট? উই ডোন্ট টক এনিমোর ইন দ্য ব্রেক টাইম, দিস ইজ সো ডেঞ্জারাস। এখন আমরা ইভেন বাসার মধ্যেও দেখবেন যে অনেক বাসায় গিয়ে দেখি সোফার এক কোনায় ছেলে বসে আছে, চেয়ারের মধ্যে ওয়াইফ বসে আছে, ওইদিকে হাজব্যান্ড বসে আছে, এদিকে মেয়ে, বড় মেয়ে বসে আছে, সবার সবার সেলফোনের মধ্যে। সো দিস ইজ সো ডেঞ্জারাস। প্লিজ, দিস স্মার্টফোন ইজ গুড, বাট দিস স্মার্টফোন ক্যান destroy you, is destroying us already, is destroying us. তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, সো দিস। আর একটা 80-20 রুলের কথা বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয় আপনাদের মনে আছে 80-20 রুল। আচ্ছা, আমি ইয়াতে যাচ্ছি। সো ওকে, দিস ওয়ান, 80-20 রুল, প্যারেডো যে প্রিন্সিপালটা। হ্যাঁ, এই 80-20 রুল যে জিনিসটা বলছে, আপনার আপনার লিস্টের মধ্যে, আচ্ছা এটা বলার আগে একটা কথা বলি, ওয়ার্ক ফ্রম দ্য লিস্ট। যে পিপল গুলো লিস্ট করে কাজ করে এবং সেখানে প্রায়োরিটাইজ করে, তারা নর্মালি প্রতি ইয়ারে 25% মোর প্রোডাক্টিভ হয়। যে কোনো কাজ, আই এম নট টকিং অ্যাবাউট অনলি অফিস ওয়ার্ক, ইভেন বাজারের লিস্ট, সেখানেও প্রায়োরিটাইজ করবেন কোনটা আমার আগে কেনা আছে, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। তো যে মানুষগুলো লিস্ট মেনটেন করে কাজ করে, সেই মানুষগুলো ইয়ারলি 25% প্রোডাক্টিভ হতে শুরু করে। তার মানে হচ্ছে আজকে থেকে যদি আপনি লিস্ট মেনটেন করে এবং প্রায়োরিটি করে করে কাজ করেন, তাহলে দেখবেন আগামী 4 বছরের মাথায় আজকে যতটুকু কাজ করতে পারেন তার দ্বিগুণ স্পিডে আপনি কাজ করতে পারবেন, দ্বিগুণ ভ্যালুর কাজ করতে পারবেন। আমি বেশি কাজ করলাম শুধু কোয়ান্টিটি দিয়ে করলে হবে না। মনে করেন একজনের দুটো কাজ করলো, যে দুটো কাজের ভ্যালুটা হচ্ছে যে মানে $1,00,000, আমি এমন একটা উদাহরণ দিলাম। আমি 8টা কাজ করলাম, ওই 8টা কাজের ভ্যালু হচ্ছে যে $60,000, তাহলে সে দুটো কাজ করে আমার চেয়ে বেশি কাজ করেছে না? প্রোডাক্টিভিটি ইজ নট কোয়ান্টিটি, প্রোডাক্টিভিটি ইজ নট কোয়ান্টিটি যে আমি 10টা কাজ করেছি ভাই তুমি দুইটা কাজ করেছো। নো, হাউ মাচ ভ্যালিউ, হাউ মাচ ভ্যালিউ আই ব্রট, আমার কাজের মাধ্যমে কতটুকু ভ্যালু আমি নিয়ে এসেছি, দ্যাটস হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নট 10টা কাজ করেছি। সো অলওয়েজ ইম্পর্টেন্ট এই জিনিসটা। 80-20 রুল বলতে যেটা বোঝানো হচ্ছে, আপনি দেখবেন একটা কোম্পানির মধ্যে
20% প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কোম্পানির মেজর প্রফিট আনে, এরকম আছে না? আবার কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো 80% প্রোডাক্ট, কিন্তু কোম্পানির ওগুলো আনে 20% প্রফিট। তাহলে কোম্পানি কোন জায়গায় ফোকাসটা করা উচিত? টোয়েন্টি 20% যেগুলো 80% প্রফিট আনে। এখন করছে কর্পোরেশন গুলো, এখন ওরা কি করছে, যেমন আমি আমার লাস্ট কিছু কোম্পানির মধ্যে দেখেছি, তারা যেগুলোতে লেস প্রফিটেবল যে প্রোডাক্টগুলো, সেগুলো সেই সেকশনগুলো তারা অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে, যে কোম্পানিটা আবার এই বিষয়ে এক্সপার্ট, এই প্রোডাক্টের উপর এক্সপার্ট। ওরা এখন স্পিন অফ, এটাকে স্পিন অফ বলে, SPINOFF। স্পিন অফ মানে হচ্ছে যে দে আর স্পিনিং অফ লেস ভ্যালিউ প্রোডাক্ট। এরকম আমি অনেক কোম্পানিতে দেখেছি, আমি কোম্পানিতে কাজ করেছি। যেমন মেট্রোনিক যে কোম্পানিটাতে ছিল, সেটা ওরা যেহেতু মেডিকেল ডিভাইসের উপর বেশি ফোকাস করে, ওরা ফার্মাসিউটিক্যাল $2 বিলিয়ন বিজনেস ওরা বিক্রি করে দিয়েছে ফার্মাসিউটিক্যাল। বিকজ দ্যাটস, ফার্মাসিউটিক্যালে খুব স্লো প্রফিট আসে মেডিকেল ডিভাইসের চেয়ে। মেডিকেল ডিভাইস বলতে কোনগুলো বোঝায়, যেমন মনে করেন এক্স রে মেশিন, অথবা মানে সার্জিক্যাল স্টেপলার, বা বিভিন্ন ইকুইপমেন্ট যারা তৈরি করে, এগুলো মেডিকেল ডিভাইস। তো এখন দেখা যাচ্ছে আমি একটা সস্তা যে মেডিসিনটা বানাচ্ছি, সেই মেডিসিন বানাতে হলেও আমাকে আমার এমপ্লয়িকে ধরেন $20 পার আওয়ার দিতে হচ্ছে। আবার যে মানে বড় বড় মেশিন তৈরি করছে, তাকেও হয়তো আমি সেম প্রাইস দিচ্ছি। সুতরাং আমার ওই জায়গায় ফোকাস করা ভালো। আবার যদি কারো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অটোমেশনটা ভালো থাকে, তাহলে ওরা ওইখানে এক্সপার্ট, সো ইট শুড গো। আমার লাস্ট কোম্পানি যেটা অ্যাজুয়াল পার্সোনাল কেয়ার ছিল, ওখানে বেবি প্রোডাক্ট যেগুলো ছিল, কিডসদের যে বেবি বোতল তৈরি করা বা বিভিন্ন ধরনের, ওরা কিডস প্রোডাক্টগুলোতে ওরা স্পিন অফ করে দিল, কারণ ওরা দেখলো যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে তারা সবচেয়ে ভালো করছে। যেমন স্কিন কেয়ার বলতে রেজর, তারপরে বিভিন্ন শেভিং শেভিং জিনিস, তারপরে বিভিন্ন লোশন, তারপর সানস্ক্রিন, এই সমস্ত জিনিসগুলো স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে ওরা ভালো করছে। তো ওরা কি করলো, ওই জায়গাগুলো একটা কানাডিয়ান কোম্পানিতে বিক্রি করে দিল। আমি জাস্ট এটা বুঝাচ্ছি। এবার আসেন আপনার ক্ষেত্রে, আপনি দেখবেন যে লেস ভ্যালিউ যেই কাজগুলো আছে, সেগুলো পরে করবেন, অথবা এগুলো ডেলিগেট করে দেবেন। আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 20% প্রোডাক্ট যেগুলো, আই মিন প্রোডাক্ট না, এখানে কাজ, ওটার দিকে ফোকাস করবেন। আপনি দেখবেন আপনার বন্ধুর তালিকা করলেও দেখবেন আপনার 10 জন বন্ধু আছে, কিন্তু 2 জন বন্ধু আপনার 80% হেল্প গুলো করে, আর দেখবেন 8 জন বন্ধু 20% হেল্প করে। এই 80-20 রুলটা আসলে সব জায়গায় প্রযোজ্য। আপনি দেখবেন আপনার ওয়ারড্রবে যে পোশাকগুলো আছে, 80% খরচ করে যে পোশাকগুলো কিনছেন, এগুলো 20% টাইম আপনি পরেন। আর 20% খরচ করে যে পোশাকগুলো কিনছেন, সেগুলো 80% টাইম পরেন। যেমন এই যে কোটটা, দামি কোটটা কিনেছেন 25,000 টাকা দিয়ে, সেটা কালে ভদ্রে কোনো পার্টি, অফিসের সিরিয়াস মিটিং বা এই ধরনের জায়গায় পরেন, বা কোনো পার্টিতে দেখা যায়। অথচ ইউ ইউ স্পেন্ড মোস্ট মানি অন দিস। সো হুইচ ওয়ান অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্ট টু ইউ? যদি বা আমি বলি যে ওইটাই আমার কাছে ইম্পর্টেন্ট কোটটা, বাট এটা আমি পড়ি না। ইন্টারেস্টিং আমার কথা বলি, আমরা আমেরিকাতে তো একেবারেই ইনফর্মাল থাকি। বাংলাদেশে যেহেতু ট্রেনিংয়ে গেলে কোট পড়তে হয়, বাংলাদেশের এনভায়রনমেন্টটা এরকম, আমি কোট বাংলাদেশে রেখে চলে আসছি। এবং যখন ওগুলো আমার টিমরা ওরা রেডি করে রাখে, যখন আমি যাই ওখানে পড়ি আবার রেখে চলে আসি, বিকজ আই ডোন্ট নিড ইট ওভার হিয়ার। ওভার হিয়ার এই যে দেখেন, আমি আমি আপনার সাথে ট্রেনিং করতে বসছি, বাংলাদেশের একজন ট্রেনার হলে কোট টোট পরে সুন্দর করে টাই টুই পরে বসতো। উই আর ভেরি ইনফর্মাল পিপল ওভার হিয়ার ইন আমেরিকা। আপনি দেখেন, আমি জাস্ট একটা $10-12 টি শার্ট পরে বসে আছি এখানে। That's, মানে ইন এ ভেরি সিম্পল ওয়ে। কারণ আপনি আমার পোশাক কিনতেছেন না, ইউ আর বাইং মাই ট্রেনিং। যদিও বা আজকের সেশনটা ফ্রি, এখন এটা তারপরে এটা ফ্রি না। আপনি আপনি এটা ফ্রি নেন না, আপনি টাইম স্পেন্ড করেছেন না এখানে। টাইম হ্যাজ এ ভ্যালিউ। ইউ ডিডন্ট টেক দিস ট্রেনিং ফ্রি ফর টুডে, ইউ আর স্পেন্ডিং ইউর 2 hour লাইফ টাইম ফর দিস ট্রেনিং। নাথিং ইজ ফ্রি, ইউ স্পেন্ড ইউর টাইম। যদি বা আমি কিছু নেইনি আপনার কাছ থেকে, বাট ইউ স্টিল স্পেন্ড সামথিং ফর দিস ট্রেনিং, ইজ ইউর টাইম, অ্যান্ড টাইম হ্যাজ এ ভ্যালিউ। টাইম হ্যাজ এ ভ্যালিউ, অলওয়েজ রিমেম্বার দ্যাট। সো আমরা অলমোস্ট শেষের দিকে। তারপর আমরা একটা ABCD মেথডের কথা বলেছিলাম, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি ওই 80-20 রুলটা, আমরা মূল কথাটা হচ্ছে, আপনি সব সময় আপনার লিস্টের 20% কাজগুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন। ওকে, ওকে, ওকে। সো আমি আরেকটা জিনিস একটু রিমাইন্ড করাই দিতে চাই, সেটা হচ্ছে, সেটা হচ্ছে লাইফ হুইলটা। এই জিনিসটা আমি ডিসকাস করেছি, একটু জাস্ট রিমেম্বার করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আপনার যে লাইফ হুইলটা, আমাদের লাইফটা শুধুমাত্র কাজ নয়।
আমাদের বেশিরভাগ মানুষ শুধুমাত্র এই জায়গাটাতে ফোকাস। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের লাইফে টোটাল 8টা অংশ থাকে। একটা হচ্ছে কেরিয়ার, জব। একটা হচ্ছে পার্সোনাল গ্রোথ, অর্থাৎ উই হ্যাভ টু কিপ লার্নিং, এই গ্রোথ মানে লার্নিং। 2 নম্বরে হচ্ছে যে আমার ফিজিক্যাল এনভায়রনমেন্টকে টেক কেয়ার করতে হবে, অর্থাৎ আমার বাসাটা এবং আমার কাজের জায়গাটা, ইট হ্যাজ টু বি গুড এনভায়রনমেন্ট। আমি বলছি না যে এক্সপেন্সিভ এনভায়রনমেন্ট, আই এম সেইং গুড এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এটা শুধুমাত্র আমার ভালো ফার্নিচার থাকবে সেটা নয়, আমাকে মিনিমাম ওখানে গুড পিপল, গুড কালচার, গুড ওয়েদার, গুড এনভায়রনমেন্ট, গুড এয়ার, সব কিছুর ব্যবস্থা করতে হবে। দেন আমার ফ্যামিলি, আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতে হবে। আমার ফ্যামিলি হচ্ছে যে আমার ইমিডিয়েট ফ্যামিলি। আর ফাইন্যান্স তো বুঝতেই পারছেন আপনার, ফাইন্যান্সিয়াল হেলথ। আর রোম্যান্স বলতে বোঝানো হচ্ছে, আমি এখানে যদি বা রোমান্সটাকে আমরা আমাদের ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, হাজব্যান্ডের সাথে অ্যাড করে ফেলি, এখানে রোমান্স বলতে যাদের সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন আছে, যেটা আমি লাইফ টিমের কথা বলেছি, যেখানে আমি নর্মালি যাদের সাথে আমার, যারা আমাকে বুঝে, আমি যাদেরকে বুঝি, যাদের কাছ থেকে আমি প্রবলেম সলভ করতে পারি। তারপর আমার হেলথ এবং আমার ফান এবং রিক্রিয়েশন, আমার জীবনের আনন্দের পার্টটা, এই জিনিসগুলো সবগুলোই টেক কেয়ার করতে হবে। এগুলো নিয়ে আমি সিরিয়াস ডিসকাশন করেছি আমাদের ট্রেনিং এ, এগুলো নিয়ে আমি ফার্দার ডিসকাশন করতে চাই না, জাস্ট রিমাইন্ডার দিচ্ছি যে লাইফ হুইল, ওয়ার্ক ইজ নট ইউর অনলি লাইফ, অনলি পার্ট অফ লাইফ। Work is not the most important thing of your life. It is very important, but it's not the most important. The most important is you and your life and your family. So the thing is that, but you have to really focus on everything. You have to, আপনি কি জানেন যে আমেরিকার মধ্যে মোর দেন 60% জ্যাকপট উইনার, জ্যাকপট উইনার মানে লটারির মধ্যে আপনার একেবারে 2 বিলিয়ন, 3 বিলিয়ন, 50 মিলিয়ন এরকম মানে উইন করেছে, এরকম পিপলদের মোর দেন 60% পিপল যারা উইন করেছে, তারা উইনের 6 মাসের মধ্যে দেউলিয়া হয়ে গেছে। কেন? বিকজ দে গট মানি, বাট দে ডোন্ট হ্যাভ দ্য নলেজ টু ম্যানেজ মানি। আমার অনেক বস, আমি যখন খুব অল্প আয় করতাম আমেরিকাতে শুরুতে এসে, আমার অনেক বস আমাকে জিজ্ঞেস করতো যে তুমি বলতেছো যে তোমার এখানে একটা ফ্যামিলি আছে, তুমি আর তোমার ওয়াইফ দুজন ফুল টাইম ইউনিভার্সিটিতে যাচ্ছ, তোমার দেশে একটা ফ্যামিলি আছে, হাউ ডু ইউ হ্যান্ডেল উইথ অল দিস স্মল মানি? যেখানে আমার বস আমাকে বলতেছিল, যেখানে আমি সিঙ্গেল, আমার তোমার চেয়ে অলমোস্ট লাইক দ্বিগুণের চেয়েও বেশি ইনকাম, তারপরেও আই ক্যান নট ম্যানেজ, আই হ্যাভ লট অফ লোন, লট অফ ডেট। তা আমি তখন বললাম, স্টিভ, ইউ আর ভেরি স্মার্ট অ্যাট আর্নিং মানি, বাট ইউ আর ভেরি উইক অ্যাট ম্যানেজিং মানি। সে অবাক হয়ে গেছে মানে আমার ওই কমেন্টটা শুনে। আমি বললাম যে ইউ আর ভেরি স্মার্ট, ভেরি গুড অ্যাট মেকিং মানি, বাট ইউ আর ভেরি উইক অ্যাট ম্যানেজিং মানি। দ্যাটস দ্য প্রবলেম। সো ইট ইজ অল অ্যাবাউট ফোকাসিং, নট অনলি জাস্ট আমি আমি ম্যানেজার থেকে ডিরেক্টর হব, ডিরেক্টর থেকে ভাইস প্রেসিডেন্ট হব, দ্যাটস নট দ্য অনলি সাকসেস। If you only think that that is the only success, you are going to fail in other places. So আমরা আমাদের, আমি আমি একটা 4 কোয়াড্রেন্ট বলেছিলাম, যেখানের মধ্যে আর্জেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট নট আর্জেন্ট, আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, এরকম কাজ, যেটা এবিসিডি মেথডের সাথেও আমি বলেছিলাম। তো এখানে টেকনিকটা যে আপনি হুবহু মুখস্থ করে রেখে দিবেন তাই নয়। তো কিছু কাজ আছে যেগুলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। এখন আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট বলতে বোঝানো হয় যে যেটা আসলে লিডারদের ফোকাস করা উচিত, যেটা ইউ রিয়েলি নিড টু ডু ইট, ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড সো আর্জেন্ট, ইউ হ্যাভ টু ডু ইট নাও অ্যান্ড ইট হ্যাজ এ গ্রেট ভ্যালিউ, দ্যাটস মিনস আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। আবার কিছু কাজ আছে যেগুলো আর্জেন্ট, করা দরকার, বাট নট দ্যাট মাচ ভ্যালিউ, নট দ্যাট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমি এটা নেক্সট ডে করার জন্য করতে পারি, অর নেসেসারি হলে আই ক্যান ফাইন্ড সামওয়ান এলস টু ডু ইট। ওকে। আবার আর্জেন্ট কিছু কাজ আছে, আচ্ছা যেটা বললাম আর কি ডেলিগেটেড। আবার কিছু কাজ আছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, ওগুলো কি করতে পারি, ওগুলো উই ক্যান স্কেডিউল ইট টু ডু ইট লেটার, ডু ইট লেটার, এটা লিখে রাখতে পারেন। সো প্রথম কি বলেছি, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, ডু ইট নাও। আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট পাশে লিখে রাখেন, ডু ইট নাও। আর্জেন্ট এবং নট ইম্পর্টেন্ট ওগুলো ডেলিগেটেড, আরেকজনকে করতে দেন। এগুলো আর্জেন্ট কিন্তু এগুলো ইম্পর্টেন্ট না, সুতরাং এগুলো আপনার ভ্যালুর সাথে যায় না, আপনার টাইমটা আরো বেশি দামি। ওকে। দেন হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, ইম্পর্টেন্ট নট আর্জেন্ট,
এইগুলো আপনি স্কেডিউল করবেন, অর্থাৎ ডু ইট লেটার, ডু ইট লেটার। আবার কিছু কাজ আছে আর্জেন্টও না, ইম্পর্টেন্টও না, এগুলো হচ্ছে একেবারে প্লেন্টি অফ টাইম থাকলে আপনি করবেন, তবে মোস্ট কেসেস এগুলো ইলিমিনেটেড, এগুলো বাদ দিয়ে দিবেন, এগুলো বাদ দিয়ে দিবেন। সো এই জিনিসটা প্রায়োরিটাইজ করতে হবে। এখানে মূল কনসেপ্টটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, you cannot do everything. You don't have time to do everything, but you always have time to do the most important things. Don't try to do everything. Don't try to be master of doing everything. Don't do that. একেবারে অলরাউন্ডার হওয়ার দরকার নেই লাইফে। ক্রিকেটে কিছু অলরাউন্ডার আছে, বাট ইউ ডোন্ট নিড টু বি অলরাউন্ডার ইন লাইফ। ইউ ডোন্ট নিড টু বি স্মার্ট ইন এভরিথিং। ইউ ডোন্ট নিড টু বি স্কিলড ইন এভরিথিং। ওকে, সো বিকজ that's how we delegate the work. ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। যেমন আমাদের ট্রেনিংয়ে মজার মজার কমেন্ট পাই আমরা যখন বাংলাদেশে গিয়ে ট্রেনিং করি। এটা দুইবার হয়েছে, একবার 2022 সালে, এবার এইবারও হয়েছে। একজন কমেন্ট করলো আমাদের অ্যাটেন্ডির মধ্যে, যে আমার কমেন্ট করলো, আমাকে করেনি, মানে আমার টিম মেম্বারদের কারোর সাথে বলেছে আর কি, উনি আমার চেয়ে ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তাই বললাম যে অবভিয়াসলি, ডেফিনেটলি আপনি, আমি ওনাকে মেসেজ পাঠিয়েছি আর কি আমার টিম মেম্বারের মাধ্যমে, অবভিয়াসলি আপনি ভালো পাওয়ার, আমি তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এক্সপার্ট না, আমি লিডারশিপ এক্সপার্ট। মানে আপনি, আমি শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করে কাজ চালানোর মতো করে, আমি তো ওইটা দিয়ে ইনকাম করি না। কিছু যেমন কিছু পিপল আছে না যারা প্রেজেন্টেশন তৈরি করার এক্সপার্ট, এবং তারা লিডারদেরকে, ট্রেনারকে, কোম্পানিকে হেল্প করে, এবং তারা মানি মেক করে ওর আরেকজনের প্রেজেন্টেশন তৈরি করে, রাইট? সো দ্যাট পারসন ইজ ডেফিনেটলি ডু মোর দ্যান। এই এই আমাদের মাইন্ডসেটটা, প্রবলেমটা হচ্ছে এখানে। আমরা মনে করি যে উনি ট্রেনার মানে হচ্ছে যে উনি এক্সেলও এক্সপার্ট হইতে হবে। কেন ভাই, আমার এক্সেলে কেন এক্সপার্ট হইতে হবে যদি আমি ট্রেনার হই? আমি তো ডেটা অ্যানালাইজার না, এটা একজন ডেটা অ্যানালিস্ট বা যে অ্যাকাউন্টেন্ট, তার এক্সেল এক্সপার্ট হইতে হবে। আমার তো কাজ ওইটা না। আমি একজন পার্সনকে হায়ার করতে পারবো যে আমার ওই আমার ফাইন্যান্স, আমার আমার ডেটাগুলো টেক কেয়ার করবে। So always remember, you don't need to be expert on everything. Don't try to be expert. Try to be expert on the most important skill you need to do your job. সো আরেকজনকে পাণ্ডিত্য দেখানোর জন্য আজকে থেকে এমন কোনো কিছু লার্ন করবেন না যেটার, যেই জ্ঞানটার আপনার জব এবং আপনার লাইফের সাথে কোনো সম্পর্ক নেই। এটা করবেন না। আপনার কোনো দরকার নেই যে উরুগুয়ের রাজধানী মন্টিভিডিও এটা জোর করে মুখস্থ করে ফেলা। বাইডেন এখন উরুগুয়েতে, মানে প্যারাগুয়ে, পেরুর ওখানে মনে হয় এখন কনভেনশন হচ্ছে, ওটাতে কি হচ্ছে না হচ্ছে খুঁটিনাটি সব খবর রাখা। বাইডেনের সাথে সি এর সাথে, চায়নার প্রেসিডেন্ট সি এর সাথে কি কনভারসেশন হলো, ওরা ট্যাক্স নিয়ে কি কথা বললো, আমার আদার ব্যাপারে ওই খবর নিয়ে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, কোনো সময় এমনি একটু করে স্ক্রল আমি করতে পারি, বাট আই ডোন্ট নিড টু ওয়ারি কিছু। কিন্তু কিছু মানুষ দেখবেন দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে ওই নিউজগুলো নিয়ে পড়ে আছে, even at work, even at work. So we really need to make sure that we are not doing this kind of crazy things in life. You don't need to know everything. আপনি যেদিন গ্রিসের অ্যাথেন্সে বেড়াইতে যাবেন সেদিনে, সেই দিন অথবা তার এক সপ্তাহ আগে থেকে ব্রাউজ করেন, এখন থেকে অ্যাথেন্স নিয়ে আপনার ওয়ারি করার তো দরকার নেই। ঠিক আছে, আপনার জানার দরকার নেই। যেমন এই যে অনেক ইনফ্লুয়েন্সার, এই যে অনেক কন্টেন্ট মেকার আপনাকে অনেক কিছু খাওয়াচ্ছে না ফেসবুকের মধ্যে, সে এটা নিয়ে খবর দিচ্ছে, ওইটা নিয়ে খবর দিচ্ছে। ঐশ্বরিয়া এবং অভিষেকের ডিভোর্স নিয়ে তার প্রচুর টেনশন, সে বিরাট ভিডিও বানায়, মানে বিশাল করে। আবার বাংলাদেশে কিছু অনলাইন মানে চ্যানেল বের হয়েছে, ইউটিউব এবং অল দিস থিং, তারা এমনভাবে রিপ্রেজেন্ট করে নিউজ যেন এটা গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছে, আসলে ওটা হচ্ছে যে অমুক জায়গায় একটা ব্রিজ আছে, এই ব্রিজ নিয়ে সে নিউজ করলো, ওটা ওইটা নিয়ে নিয়ে করলো। আমার তো ওয়ারি করার কোনো দরকার নেই, চায়নার মধ্যে 100টা ব্রিজ আছে, বা আমেরিকার মধ্যে বাল্টিমোরে ব্রিজ একটা ভেঙে পড়ে গেছে, এটা নিয়ে তো আপনার ওয়ারি করার কোনো দরকার নেই। এটা তা নিয়ে বাল্টিমোর, মেরিল্যান্ড ওয়ারি করবে, ওদের গভর্নর ওয়ারি করবে। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট, অ্যান্ড অলসো কোম্পানির মধ্যে অফকোর্স ইউ উইল ডু হোয়াট এভার ইউ ডু, বাট আপনি আপনার কাজ ফেলে দিয়ে আরেকজনের কাজ নিয়ে ওয়ারি করার, টু মাচ ওয়ারি করার দরকার। হ্যাঁ, ইফ ইউ ক্যান বি ইম্প্যাক্টফুল দেয়ার, ডু ইট। সো আমি আশা করব যে আপনারা এই জিনিসগুলো ফোকাস করবেন অলওয়েজ। যে ল অফ দ্য থ্রি একটা জিনিস আছে, সেটা নিয়েও ডিসকাস করেছিলাম, প্রত্যেকটা কাজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা কাজ খুঁজে বের করা। তো এখানে আমি জাস্ট লাস্ট একটা কথা বলে আমি কোয়েশ্চেন আনসারে চলে যাব, আমরা অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে, রাতের 11টা বেজে যাচ্ছে অলমোস্ট। তো আমি আম, একটা 1-3-5 রুল লিখেন, 1-3-5, প্রথমে লিখেন 1-3-5 রুল। সেখানের মধ্যে
যখন আপনি কোনো একটা কাজ করবেন, এটা বলা, এই রোলে বলা হয়েছে যে প্রত্যেকটা দিন এভাবে সিলেক্ট করবেন। আপনি কাজের লিস্ট যখন দেখবেন, সেখানের মধ্যে প্রথম যে জিনিসটা করবেন, যে প্রথম ওয়ান মানে হচ্ছে ওয়ান বিগ টাস্ক, যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা করে ফেলবেন। তারপর থ্রি মানে হচ্ছে তিনটা মিডিয়াম ধরনের কাজ আপনি করে ফেলবেন। তারপরে হচ্ছে যে পাঁচটা স্মল টাস্ক করবেন মিনিমাম। হ্যাঁ, এটার বাইরে করতে পারেন, কোনো সমস্যা নেই, অনেক ধরনের টেকনিক আছে টাইম ম্যানেজমেন্টের, বাট ইট ইজ রিয়েলি ইফেক্টিভ। ওয়ান বিগ থিং, ওয়ান বিগ থিংকে যেটা বলেছিল, যে মানে ব্রায়ান ট্রেসি বলেছিলেন, ওয়ান আগলি থিং, তোমার আগলি, ইট দ্য আগলি ওয়ান, ইট দ্য আগলি ফ্রগ, এরকম করে মজা করে বলেছে। এটা মার্ক টুয়াইনের গল্প থেকে উনি কোট করেছিলেন। এটা বলতে বোঝানো হয়েছে, আগলি বলার কারণ হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাট আগলি। এটা বলতে বলা হয়েছে যতক্ষণ আপনি কাজটা কমপ্লিট করবেন না, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনার মাথায় এটা পেন দিতে থাকবে, এটা কমপ্লিট হয় না, এটা কমপ্লিট হয় না, এটা কমপ্লিট হয় না, তখন আপনি অন্য কোনো জায়গায় ফোকাস করতে পারবেন না। সো ডু দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব ইন দ্য আর্লি মর্নিং। আর আমি কিছু বিলিয়নিয়ারের সাকসেসের টেকনিক্স বলেছিলাম, যদিও বা কথাটা শুনতে মনে হয় অনেক বড় বড় কিছু, ওই জিনিসগুলো রিমেম্বার করার চেষ্টা করবেন যেগুলো বিলিয়নিয়াররা করে। খুবই আর্লি ঘুম থেকে উঠে আর্লি ঘুমাতে যায়, তারপর তারা মানে সকালবেলা দিনের মানে প্রথম ওয়ান থার্ড এর মধ্যে তারা দিনের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলে। এই সমস্ত টেকনিকগুলো, তারা মেডিটেট করে, তারা নিজের হেলথের উপর ফোকাস করে, তারা এই এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আপাতত এখানে শেষ করব আজকে। তারপর আমরা কিছু এখন কোয়েশ্চেন আনসার নিব, বাট আপনি এটা এই জিনিসগুলো, যদি এখানে যে কথাগুলো বলা হয়েছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এক একদিনে আপনি সবগুলো সবগুলো মানে অ্যাপ্লাই বা কমপ্লিট করতে পারবেন না, বাট একটা একটা ধরে ধরে যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে কাজ করেন, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আমি আই গ্যারান্টি ইউ দ্যাট দ্য থিং আই ডিসকাসড ওভার হিয়ার, এগুলো শুধু আমি বলছি না, দিজ আর প্রুভেন মেথডস, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড টাইম অ্যাপ্লাই করে এগুলোর এগুলোর প্রুফ দেখেছে ওয়ার্ল্ড এবং গ্রেট লিডাররা। এগুলো এখানে আমি কোনো কিছু ফ্যাক্টরিতে গিয়ে বানাইনি এগুলো। আই ডিডন্ট ম্যানুফ্যাকচার এনিথিং ওভার হিয়ার। দিজ আর অল প্রুভেন মেথডস বাই দ্য এক্সপার্ট, এক্সপার্ট যারা টাইম ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটি ম্যানেজার। এবং আমার গুরু, আই মিন ব্রায়ান ট্রেসি, তো হি ইজ দ্য বেস্ট অন টাইম ম্যানেজমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ডেফিনেটলি, এবং আই এম সো প্রাউড দ্যাট আমি তার কাছ থেকে সরাসরি শিখতে পেরেছি। বাট অল দিস কাইন্ড অফ গ্রেট টাইম ম্যানেজমেন্ট এক্সপার্ট যারা আছে, তারা এই জিনিসগুলো হাজার হাজার বার টেস্ট করে দেখেছে ইট ওয়ার্কস অর নট। এখানে আমি আপনাকে যত কিছু বলেছি, সাইকোলজিক্যাল, এথিক্যাল, টাইম ম্যানেজমেন্ট টেকনিক, মাইন্ডফুলনেস, কমিউনিকেশন, এগুলো সবগুলো প্রুভেন মেথড, বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট। শুধু শিখে নোট দিয়ে রেখে দিলে হবে না। ওই যে আমার বন্ধু ডায়াবেটিস এক্সপার্টের মতো, ওর ঘরে সবাই ডায়াবেটিস রোগী, কারণ তারা নিজেরাই ডায়াবেটিসের মানে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সিস্টেমগুলো ফলো করে না, কিন্তু সে প্রতিদিন আবার প্রেসক্রিপশন লিখতেছে ডায়াবেটিস রোগীদের। এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। তো ওই রকম হলে হবে না, ওই রকম হলে হবে না। আপনি ডায়াবেটিস এক্সপার্ট, কিন্তু আপনার নিজেরই ডায়াবেটিস আছে। এটা ওদের পুরো ফ্যামিলিতে ডায়াবেটিস, সব ভাইয়ের এবং সব ভাইয়ের বউ হতে শুরু করে সবারই ডায়াবেটিস, একদম সবারই ডায়াবেটিস। তো আমি ওর নিয়ে অনেক সময় হাসাহাসি করি, ওর সাথে অনেক সময় কথাবার্তা হয়, দেখা যায় এতগুলো মিষ্টি নিয়ে বসে সে, কিন্তু সে আবার ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে। এটা হচ্ছে ইন্টারেস্টিং। সো মেক শিওর করবেন ওই রকম টাইম ম্যানেজার হবেন না যে আপনি সব মেথড জানেন বাট আপনি অ্যাপ্লাই করেন না। ইজ ওয়ার্থলেস, ইজ ওয়ার্থলেস। থ্যাংক ইউ।